আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ সবাইকে স্বাগতম জানাই। আমি পাবলিক লাইফ বাংলা দ্বিতীয় পত্রের ওয়ান বিগ শটে। ক্লাসের নাম ওয়ান বিগ শট, কিন্তু ক্লাসটা অত বড় না। ক্লাসটা খুবই প্রিসাইজড, খুব কম সময়ের একটা ক্লাস তোমাদের সামনে আমি নিতে আসছি। অ্যাকচুয়ালি এই ক্লাসগুলো আমি জানি না তোমাদের জীবনে কতটুকু ভূমিকা ফেলে। আমি এসে গড়পড়তন সব পড়াবো না, আমি খালি নিয়মগুলো দেখাই দিব। তোমরা যেটা জানতে চাইছিলে রেফারেন্স সহ, যে কোন বইতে বা কোন বইয়ের আলোকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি এবং বইটা কতটুকু অথেন্টিক কি অথেন্টিক না। এখানে আজকে যা পড়ানো হবে তা আমার নিজের কিছু না। এটা তো হতে পারে না যে আমি নিজের থেকে তোমাদেরকে নতুন নিয়ম আবিষ্কার করে পড়াবো, ব্যাপারটা এরকম না। আবিষ্কৃত নিয়মই আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমরা আশা করি সবাই যুক্ত হবা। এবং যুক্ত হওয়া আগে আমি একটু দেখি তোমাদের বাংলা প্রথম পত্রের ক্লাসটা আমি রেকর্ডে দিছিলাম, সেটা তোমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছো। আজকে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসটাও ওরকমই হবে, নতুন কোনো একটা নতুন অক্ষরও আমি তোমাদেরকে পড়াবো না, ঠিক আছে? তোমরা সবাই যুক্ত হও, সবাই যুক্ত হও। আমি দেখতে পাচ্ছি সবাই আছে, সবাই আসো, ধীরে ধীরে সবাই যুক্ত হয়ে যাবে। আর সবাই আসলে বিভিন্ন প্ল্যাটফর্মের ক্লাসগুলো তোমরা করে ফেলছো, সো আমার আসলে নতুন করে কিছু বলার কিছু নেই। সবাই খুবই গুণী শিক্ষকদের ক্লাসই তোমরা করছো। তো যাই হোক, এখন আমার যতটুকু দায়িত্ব, সেই দায়িত্বশীল জায়গা থেকে আমি তোমাদের এই লাইভ ক্লাসটা নিয়ে আসছি। তো এখন কমনলি যেই প্রশ্নগুলো তোমরা বলছো যে লেখার নিয়ম, লেখার নিয়ম, তো আমি তোমাদের যেই 12টা কোয়েশ্চেন আসবে, হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো কীভাবে লিখতে হয় অ্যান্সার, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এছাড়া কিচ্ছু না। হ্যাঁ, আমাকে 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় দাও, এই সময়টুকের মধ্যেই আমি সব কিছু কমপ্লিট করে দিয়ে চলে যাব। এখন আর সবাই যুক্ত হও, সবাই যুক্ত হও। যার প্রয়োজন ক্লাসটা করো তারই করো, তোমাদের শেয়ারও করার দরকার নেই। তোমাদের যদি ভালো লাগে মানুষ এসে দেখবে, শেয়ারও করার দরকার নেই। জাস্ট মনোযোগটা দাও, হ্যাঁ, মনোযোগটা দাও। লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করার দরকার নেই। আমি তোমাদের থেকে জানি যে কী কী প্রশ্নগুলো আসতে পারে। ক্লাসটা এমনভাবেই দেখো যাতে মনে হয় যে রেকর্ডেড ক্লাসগুলোই দেখছো। 4-5 ঘন্টা আমি তোমাদের থেকে নিব না। এখন মূলত যে প্রশ্নগুলো আসলো, সেই প্রশ্নগুলোর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমি লিখব কিভাবে, মানে একটা আনসার লেখার অ্যাকচুয়াল পদ্ধতিগুলো কি, বিশেষ করে নির্মিতি অংশে। হ্যাঁ, নির্মিতি কোনটা ইম্পর্টেন্ট না, এই ব্যাপারে যদি তোমরা আমার মতামতটা চাও, সেই মতামতটা এরকম হবে যে ধরো বাংলা দ্বিতীয় পত্র যারা পড়ান তারা একটা সাজেশনই মেনটেন করে, সেই সাজেশনই বছরের পর বছর দিয়ে যায় এবং সেগুলাই আসে। তো ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম যে তোমরা কিন্তু জানো কোন প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলাই তোমাদের পড়তে হবে। আর একটা কথা হচ্ছে, তোমরা কোনো সহায়ক বইয়ের নিয়ম দেখে যাবা না, ঠিক আছে? সহায়ক বই বলতে আমি গাইড, টেস্ট পেপার এগুলোকে বোঝাচ্ছি, এই মেড ইজি এগুলোকে বোঝাচ্ছি। তোমরা সার্টিফাইড বা আমাদের এনসিটিভি থেকে প্রণীত বা আমাদের মানে যে বইগুলো সুপারিশপ্রাপ্ত, সেই বইগুলো থেকে অ্যান্সারগুলো দেখবা, সেগুলো হচ্ছে বেশি অথেন্টিক। এর ভিতরে যেমন আমি আজকের প্রত্যেকটা নিয়ম অক্ষরপত্র বই থেকেই দেখাবো। এখন তোমরা বলতে পারো ভাই বইয়ের নামও বলে দিলেন, তাহলে আপনি কি করবেন? ভাই বই দেখেই তো সবাই পড়ায়, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না, ঠিক আছে? নিজের থেকে দেওয়ার তো কিছু নাই, আছে নাই? তো আমার থেকে বিজ্ঞজন, আমার থেকে জ্ঞানী মানুষই তো বই বানাই গেছে, তো তাদের জিনিসগুলোই তো আমার কাজ শিক্ষক হিসেবে তোমাদের গাইড করা, বাস এতটুকুই। তো আমি এখানে আবার কয়েকটা কনফিউশন আসছে যে ঐশ্বর্য এবং ঐশ্বর্যবান এটার উচ্চারণটা অ্যাকচুয়ালি কি, কয়টার নিচে হসন্ত হবে, এরকম কিছু কনফিউশন আছে। এই কনফিউশন দূর করার জন্য আমি টোটাল তোমাদের এইখানে তোমাদের যেই অক্ষরপত্র বইয়ের 6 পেজের যে উচ্চারণ আছে, এই উচ্চারণগুলো যদি তোমরা দেখে যাও, অ্যাটলিস্ট 4টা উচ্চারণ কমন পাওয়া শিওরলি, ঠিক আছে? আমি সেই বইয়ের পিডিএফটাই আমি তোমাদেরকে দিয়ে দিতেছি, তোমরা জাস্ট একটু পড়ে নিও। এখন আমি তোমাদেরকে শেখাবো না কখন মুক্ত অক্ষর কোনটা, বদ্ধ অক্ষর কোনটা, নিচে হসন্ত বা এই জিনিসগুলো কখন হয়, এটা তোমরা বিগত 2 দিন ধরে দেখতেছই, ঠিক আছে? আমি তোমাদের এখানে সব কিছু দিয়ে গেলাম, হ্যাঁ, আমি তোমাদের এখানে সব কিছু দিয়ে গেলাম। তোমরা কনফিউশন এড়াতে এটা দেখবা, কনফিউশন এড়াতে এটা দেখবা, ঠিক আছে? এই যে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের এখানে এই যে দিয়ে গেলাম, তোমরা কনফিউশন এড়াবা এবং খুব ভালো মতো পড়বা। এই যে দেখো এখানে ঐশ্বর্য এবং ঐশ্বর্যবান এই দুইটার উচ্চারণের অ্যান্সার দেওয়া আছে। এখন তোমরা বলতে পারো ভাই এইটাই কেন আমি ফলো করবো? ভাই এটা তো বোর্ড প্রণীত একটা বই, হ্যাঁ, তুমি তো ক্লেম করতে পারবা যে এই বইটা বোর্ড থেকে দেওয়া হয়েছিল এবং আপনারা এই অ্যান্সারটা লিখছেন, আমরা তো সেই অ্যান্সারই মেনটেন করবো। সো এই যে দেওয়া আছে না, তুমি জাস্ট এক নজর দেখে যাবা, ঠিক আছে? এক নজর দেখে যাবা প্রত্যেকটা, এত কনফিউশনের কিছু দরকার নাই। যদি গ্রুপে কোনো কিছুর দরকার হয় আমাকে মেনশন দিও, আমি যদি পারি বিভিন্ন বই
যেগুলো অথেন্টিক সেগুলো থেকে ছবি তুলে আমি তোমাদেরকে দিয়ে দিব। এখন ওকে, ঠিক আছে। তো সবাই এক এক করে যুক্ত হতে থাকো, এক এক করে যুক্ত হতে থাকো, আমি তোমাদেরকে শেখাই, আসো জিনিসপাতিগুলো শেখাই। তো সর্বপ্রথম আমি এখানে একটা জিনিস বলি যে তোমাদের কি কি জিনিস আসলে পড়া উচিত বলে এখন ঠিক করবা, সেই জিনিসগুলোর ভিতরে এখানে আমি একটু সুন্দর মতো তোমাদেরকে কিছু কথা বলি। হ্যাঁ, দেখো ব্যাকরণের যে 30 মার্ক আছে, তোমরা জানো যে 6টা টপিক পড়তে হবে আমাদের। এখন অনেকে প্রশ্ন করে, ভাই আমি কি ব্যাকরণ থেকে উচ্চারণ ভেঙে লেখার ওই পদ্ধতিতে যাব নাকি আমি নিয়মের পদ্ধতিতে যাব? দেখো, এমন উচ্চারণ আসতে পারে যে উচ্চারণগুলো কমন না। হ্যাঁ, উচ্চারণ না কমন না পড়ার সম্ভাবনাও কিন্তু থাকে। কিন্তু আমরা যদি এখান থেকে 5টা কোয়েশ্চেন একটু পড়ার ট্রাই করি, এখান থেকে 5টা প্রশ্ন পড়ার ট্রাই করি, যেমন বাংলা উচ্চারণের 5টি নিয়ম। এখানে 5টা নিয়ম বলতে তুমি যে কোনো নিয়ম দিতে পারো, অ এর নিয়ম দিতে পারো, এ ধ্বনির নিয়ম দিতে পারো, জ ফলা, ব ফলা, ম ফলা, যে কোনো কিছুর নিয়ম তুমি দিতে পারো এবং সেই নিয়ম অনুসারে একটা করে উদাহরণ দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। তার মানে এই লিখিত পাঠ লেখার টাইমে তোমার উদাহরণ, হ্যাঁ এই উদাহরণ কিন্তু দিতেই হবে, একটা করে উদাহরণ দিতেই হবে। এখন অনেকে বলে যে এটা লিখতে টাইম অনেক বেশি লাগে, লাগুক টাইম, তোমার কাছে তো এনাফ টাইম আছে। ঠিক আছে, তুমি দেখবা তোমার দেখা যাইতেছে 3টা কমন পড়ছে আর 2টা কমন পড়তেছে না, তখন এই 3 মার্কই কি এনশিওর করে আসবা? এটা তো বোকামি হবে, কারণ বাংলা প্রথম পত্র অনেকেরই খারাপ হয়েছে। তো এমন অবস্থায় তুমি কিন্তু চাইলেও 3 মার্কের উপরে ভরসা করে আসতে পারবা না। ঠিক আছে, তখন কিন্তু তোমার লিখিত পাঠটাকেও একটু গুরুত্ব দিতে হবে। এই কারণে যারা লিখিত পাঠের জন্য পড়ছো তারা একটু আগায় থাকবা। তো এখান থেকে দেখো, বাংলা উচ্চারণের যে কোনো 5টা নিয়ম বললে এনি 5 রুলস ইউ ক্যান রাইট। ঠিক আছে, কিন্তু এখানে যদি বলে দেয় যে শব্দের আদিতে মানে আদ্য অ, মধ্য অ, অন্ত অ, তখন কিন্তু স্পেসিফিকভাবে ওই 5টা নিয়ম লিখতে হবে। এরপরে একটু দেখো, এ ধ্বনির সংবৃত এবং বিবৃত উচ্চারণ, এটা ইম্পর্টেন্ট, তোমার পড়তে হবে কখন এর মতো হয়, কখন এর মতো হয়। এরপরে বফলা, মফলা, জফলা, জফলা থেকে আমরা প্রশ্ন আসতে দেখি না, তবে বলা যায় না এইবার জফলা আসতে পারে। আর সব থেকে জেনারেল কোয়েশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে উচ্চারণ রীতি কাকে বলে, উচ্চারণের প্রয়োজনীয়তা কি। এটা অ্যাকচুয়াল লিখিত, এখানে কোনো টেকনিক্যাল টার্ম নাই, তুমি জাস্ট লিখিত নিয়ম দেখে আসবা যে কেন উচ্চারণটা গুরুত্ব। তাহলে এই 5টা কোয়েশ্চেন একটু তোমরা পড়বা, তোমার কাছে যেই বই আছে, তোমার কাছে যে বই থাকুক না কেন এই মুহূর্তে, যে বই আছে, যে বই, ভাষা শিক্ষা বই, অক্ষরপত্র বই, যে বই থাকুক না কেন, যে বই আছে সেখান থেকে পড়ো, সেখান থেকে পড়ো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেখান থেকে তোমরা পড়ো, নোরি, এটা পড়লেই হবে। এরপরে একটু আসো বাংলা বানানের ক্ষেত্রে। এই বানানের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে দেখো অনেক বানান, এমন বানান আসবে যেগুলো তোমরা দেখোই নাই। নর্মালি যে বানানগুলোর মিস্টেক দেখা যায়, যে হ্রস্বইকার, দীর্ঘইকার, দন্তস্ব, মূর্ধন্য স, এই যে ব্যাপারগুলো আসে, বা হ্রস্বকার, দীর্ঘকার, এগুলো তোমরা বিগত 5 থেকে 6 বছরের যদি সলভ করে যাও না, ঘুরে ফিরে দেখবা একই টাইপ জিনিস তোমার চোখে পড়তেছে। যেমন দেখা যাবে যদি আগের বছর অঞ্জলি দিয়ে কিছু থাকতো, এই বছর আবলি দিয়ে আসবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো যদি কমন না পড়ে, সেম ব্যাপারটা আমার লিখিতর উপরে নির্ভরশীল হতে হবে। তো লিখিতর উপর যদি তোমার নির্ভরশীল হতে হয়, কোন লিখিতগুলো দেখবা? এই যে দেখো, বাংলা বানানের বা তৎসম শব্দের 5টা নিয়ম। তৎসম পড়লে অতৎসম তোমার পড়তে হবে, তৎসম পড়লে অতৎসম তোমার পড়তে হবে। বিদেশি বানান, নত্যবিধান, সত্যবিধান এবং হ্রস্বইকার ব্যবহারের কি নিয়ম, যেমন অতৎসম শব্দের হ্রস্বইকার হয়, এরকম বিভিন্ন ধরনের বানান আছে তোমাদের বই। যে কোনো একটা বই দেখো, সেই বই থেকে তোমরা এটা লিখে ফেলবা। এরপরে একটু দেখি, দাঁড়াও, শোনো, উচ্চারণে এক বইয়ে এটা দেওয়া, অন্য বইয়ে আরেকটা দেওয়া, এটা সহায়ক বইগুলাতে দেওয়া আছে। কিন্তু ম্যাক্সিমাম যেই বইগুলো আছে, যেমন অক্ষরপত্র বলো কিংবা তোমার হচ্ছে ভাষা শিক্ষা বই বলো, তোমরা সেই বইগুলো ফলো করো। এখন কোনো সাজেশন বা এই ধরনের কিছু না ফলো করে একটু বইটা ফলো করো। আমি ফার্স্ট পেপারের ক্ষেত্রেও এটা বলছি যে তোমার কাছে যে বইটা আছে সেই বই অনুসারে তোমরা লেখাপড়াটা করো। এবার আসো ব্যাকরণিক শব্দশ্রেণী। এখন ব্যাকরণিক শব্দশ্রেণী যে 8 প্রকার আছে, বিশেষ্য থেকে একদম যোজক পর্যন্ত বা আবেগ পর্যন্ত, এগুলো সম্পর্কে ভালো ধারণা নিয়ে যাও। সর্বনামটা এসে পড়তে পারে যে কোনো একটা বোর্ডে, মানে আসেই 9টা বোর্ড। ঠিক আছে, সে 9টা বোর্ডের ভিতরে যদি
কোয়েশ্চেন ঘুরে পেঁচায়ও দেয়, তাহলে লিখিত প্রশ্ন এই 8টার ভিতরে তো 2টা বোর্ডে কমেন্ট পড়বেই। ব্যাপারটা হচ্ছে এরকম। তো তোমাদের যেহেতু তোমরা এখানকার প্রিপারেশনগুলো নিছিলা, তো প্রত্যেকটা দেখো এখানে 10টা কোয়েশ্চেন আছে না, তুমি কি পড়বা? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, বা তোমার হচ্ছে আবেগ, যোজক, এই জিনিসগুলা। তো এই জিনিসগুলো তোমরা তো জানোই। তো লেখার টাইমে কিভাবে লিখবা? লেখার টাইমে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কিন্তু একটা করে এক্সাম্পল দিতেই হবে। এক্সাম্পল না দিলে কিন্তু তোমরা মার্ক পাবা না, এক্সাম্পল না দিলে কিন্তু মার্ক পাবা না, মার্ক একটু কমে যাবে। তো যেই লিখিত অংশই লেখো না কেন, অবশ্যই তোমার এক্সাম্পল দিয়ে দিয়েই লিখতে হবে। আর এক্ষেত্রে যে জিনিসটা আমি বলবো যে রিটেন কোয়েশ্চেন তো যে এইভাবে আসবে তোমরা জানো এখান থেকে, কিন্তু যে প্রশ্নটা আসবে যে বের করে আনতে হয় না, দাগানো থাকে, এটা তো উদ্দীপক আকারেও আসতে পারে। উদ্দীপক আকার বলতে প্যাসেজ আকারেও আসতে পারে, যে প্যাসেজের ভিতর থেকে তোমাদের র্যান্ডমলি বলে দিতে পারে যে উক্ত প্যাসেজ থেকে 5টা ক্রিয়া বিশেষণ বের করো। আবার তোমাদেরকে বলতে পারে যে উক্ত প্যাসেজ থেকে তোমরা বিশেষ্য পদ বাইর করো। এক্ষেত্রে যখন অ্যান্সারগুলো লিখবা, অ্যান্সারগুলো লেখার টাইমে ওই শব্দটা লিখবা। হ্যাঁ, যেমন ধরো আমি লিখলাম যে লাল, আমি লিখলাম হচ্ছে লাল, ধরো এখানে দেওয়া আছে হচ্ছে লাল জামা, জামাটা লাল, তার মানে জামার একটা তোমার দোষগুণ অবস্থার কথা বলা হয়েছে লাল। তো তুমি এই লাল শব্দটা যখন নিবা, লাল শব্দটা চয়ন করার পর সমান সমান দিয়ে লিখবা যে এটা একটা বিশেষণ পদ। এটা কি? এটা একটা বিশেষণ পদ, এতটুক করে লিখবা, ঠিক আছে? এই যে ক বা এক এভাবে লেখো। তারপর ধরো খ, ধরো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাহলে এই যে তোমাদের এখানে দিল টিপ টিপ, তোমাদের এখানে দিল টিপ টিপ, তখন তুমি লিখবা যে টিপ টিপ হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। বেশি পেঁচানোর দরকার নাই, হ্যাঁ, বেশি পেঁচানোর দরকার নাই, তুমি যেভাবেই লিখে আসো না কেন তুমি সেভাবেই নাম্বার পাবা। বোঝা গেছে? আবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যদি প্যাসেজ থাকে, ভালো মতো একটু খেয়াল করো, যদি প্যাসেজ থাকে তো প্যাসেজে দেখা যাবে যে প্রথম বাক্যে একটা শব্দ আছে হচ্ছে সে, পরবর্তী বাক্যেও একটা শব্দ আছে সে, তখন তোমার মনে হবে এই সেটা তো একটা সর্বনাম পদ, পরের সেটাও একটা সর্বনাম পদ, তাহলে ক দিয়ে সে লিখে লিখলা সর্বনাম পদ, পরের আবার খ দিয়ে সে দিয়ে লিখলা হচ্ছে সর্বনাম পদ। এটা করবা না, কারণ সে তো একবার তুমি কালেক্ট করে ফেলছো, ওটা বাদে বাকিগুলা কালেক্ট করবা, ঠিক আছে? ওটা বাদে তুমি বাকিগুলা কালেক্ট করবা, এটাই, ওটা বাদে তুমি বাকিগুলা কালেক্ট করবা। এই ব্যাপারে তোমরা একটু খেয়াল রাখবা। তার মানে প্যাসেজ হলে তোমাকে র্যান্ডমলি চুজ করতে বলবে, আর যদি তোমাদের বাক্য দিয়ে দেয় 8টা বাক্য থাকবে, 8টা বাক্যের প্রত্যেকটা বাক্যের কোনো একটা শব্দের নিচে তো দাগানো থাকেই, তখন তোমার নির্ধারণ করতে হবে যে এটা কোন ব্যাকরণিক শব্দশ্রেণীর মধ্যে পড়ে, এই ব্যাপারটা। এবার আসো, এখানে যখন আমরা বাংলা উপসর্গ আর সমাস পড়বো, তোমাদের তো প্রত্যয়টা নাই, উপসর্গ এবং সমাসের যে বিখ্যাত, জগৎ বিখ্যাত যে কোয়েশ্চেনটা, এটা তো সবার সাজেশনে আছে, তাই না? যত প্ল্যাটফর্ম, যত গুণী শিক্ষকগণ পড়াইছে সবার সাজেশনে তো এটা আছে, আমার সাজেশনেও এটা থাকবে। অ্যাকচুয়ালি সাজেশন হয় কিসের উপরে? এটা কি আমি বলছি? এটা তোমরাও বাইর করতে পারবা। তোমরা যে কোনো একটা বই বা টেস্ট পেপার বাইর করবা, দেখবা কোন কোয়েশ্চেনগুলো বেশি আসছে, এটাই সাজেশন। ব্যাপারে এটা না, তো এখানে তো আমাদের কোনো ক্রেডিট নাই, তোমরা পড়বা, ক্রেডিট হবে তোমাদের। এখন একটা জিনিস দেখো, উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রকারভেদ এবং প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা কি? উপসর্গ দিয়ে তো নতুন শব্দ গঠন হয়, অর্থ পরিবর্তন হয়, অর্থ সংকোচন হয়, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু আমরা পড়ছি, হ্যাঁ, 9-10 থেকে পড়ে আসছি। অর্থবাচকতা নেই মানে কি জানো? নিজের কোনো অর্থ নাই। অর্থবাচকতা মানে কি? নিজস্ব অর্থ, এর কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। দ্যোতকতা মানে কি জানো? অর্থ তৈরি করে দেওয়ার ক্ষমতা আছে। এটা তো মানে সেই ধরো জগৎ বিখ্যাত, ধরো আমি তোমাদেরকে বললাম যে এটা যখন লিখবা তখন যে কোনো একটা শব্দ লিখবা, মানে অ্যানালিটিক্স দিয়ে তোমার বুঝাই দিতে হবে। ধরো বৃষ্টি, হ্যাঁ, এটার আগে যখন আমি অনাযুক্ত করি তখন কি হয়? অনাবৃষ্টি, এটা কিন্তু নতুন একটা শব্দ। তখন এই অনা কি আগে বসে না? প্রিফিক্স, যেটা ইংলিশে আমরা পড়ছি, তা আগে বসে, এর নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু যেই শব্দটার সাথে সে যুক্ত হচ্ছে তার সাথে যুক্ত হওয়ার পর নতুন একটা অর্থ তৈরি করে দিতে পারে। যেমন ধরো হাজির, যেমন আমি বললাম হাজির, এই হাজিরের সাথে যদি আমি গড় শব্দটা যুক্ত করি হয়ে যাবে গড় হাজির, এটা আবার বিপরীত অর্থ প্রকাশ করে দেয়, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু খুবই ইজি। তাহলে আমি বলবো যে উপসর্গের অর্থ বাচকতা নেই, অর্থ দ্যোতকতা আছে, শুধু এতটুক পড়ো না, কারণ এতটুকের মধ্যেই কিন্তু এই কোয়েশ্চেনটা চলে যায় যে উপসর্গ কাকে বলে। উপসর্গ কি? কোনো অব্যয়সূচক শব্দাংশ যেটা মূল শব্দের আগে বসে অর্থের পরিবর্তন করতে পারে, অর্থ সংকোচন করতে পারে, ঠিক আছে, বা নতুন অর্থ তৈরি করে দিতে পারে, এটাই উপসর্গ। উপসর্গের প্রকারভেদ কি? তুমি প্রকারভেদে লিখবা যে উপসর্গ 4 ধরনের বেসিক্যালি, একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে মানে তৎসম দেশি, একটা হচ্ছে বিদেশি,
এই যে তিনটার মধ্যে এখন তুমি করবা যে তৎসম উপসর্গ এই কয়টা লিখবা তুমি, একটা একটা করে উদাহরণ দিলেই হবে। এখানে তো তোমাকে বলে নাই যে তৎসম উপসর্গ কত প্রকার, এটা লেখো। তোমাকে বলছে উপসর্গের প্রকার ভেদগুলা, তুমি লিখলা তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ, তারপর তুমি লিখলা দেশি উপসর্গ, তারপর তুমি লিখলা বিদেশি উপসর্গ। এই বিদেশের ভিতরে আরবি পড়ে, বিদেশের ভিতরে ফার্সি পড়ে, ইংরেজি পড়ে। তার মানে তুমি যদি ভালো মতো একটা কোয়েশ্চেনই পড়ো তাহলেই কিন্তু এই দুইটার অ্যান্সার তুমি ইজিলি দিতে পারতেছো। তার মানে উপসর্গ থেকে যদি প্রশ্ন আসে এটা সেফেস্ট একটা অপশন। সেফ, তুমি সব থেকে সেফ যে তোমার সমাস যদি কমন না পড়ে, আর সমাস অনেকেরই কমন পড়ে না, অনেকেই সমাসটাকে খুব ভয় পায়। তো কমন যদি না পড়ে তখন তুমি এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা অ্যান্সার করে আসবা। হিসাবটা খুবই ইজি। এরপরে বাক্য, দেখো বাক্য বা ট্রান্সফরমেশনে আমরা অনেক ভয় পাই। এই বাক্যের যে ব্যাপারটা বাক্য থেকে তিনটা প্রশ্ন হবেই। একটা হচ্ছে সার্থক বাক্যের গুণ, এটা জানো যে সার্থক বাক্যের গুণ তিনটা, একটা একটা করে উদাহরণ দিয়ে দিবা। প্রথমে তো লিখতে হবে যে বাক্য কাকে বলে, এই তিনটা কোয়েশ্চেন আসলেই ডেফিনেশনটা আগে লিখতে হবে। তারপর তুমি এই যে সাবসিডিয়ারি পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে ব্যাখ্যা দিতে হবে। তো একটা সার্থক বাক্যের গুণ থাকে তিনটা, তোমরা সবাই জানো। গঠন অনুসারে বাক্য কথা, সেটা এসএসসির বইতেও আছে যে গঠন অনুসারে বাক্য তিন প্রকার: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। ভেরি ইজি। সরল বাক্য কি, তুমি যখন সরল বাক্যের সংজ্ঞাটা লিখবা তুমি লিখবা যে এই বাক্যে একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া থাকে, এটা হচ্ছে সরল বাক্য। জটিল বাক্য কি, জটিল বাক্য হচ্ছে এই বাক্যে একটা আশ্রিত বাক্য থাকে এবং একটা প্রধান খণ্ড বাক্য থাকে এবং তারা কানেক্ট হয় যোজকের মাধ্যমে। সেটা সাপেক্ষ যোজক হতে পারে বা সাপেক্ষ সর্বনাম হতে পারে। একটা করে উদাহরণ দিয়ে আসবা, ঠিক আছে? তারপরে আরেকটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যে কি, যৌগিক বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকে। সিম্পল হিসাব, এভাবে লিখে দিয়ে আসবা। আর এইখানে অর্থ অনুসারে বাক্য কত প্রকার, এইটা যে কোনো বইতে দেখবা 7 প্রকার লেখা আছে, ওটা লিখে দিয়ে আসবা। তার মানে এই অপশনটাও তোমার সেফ, মাত্র 3টা কোয়েশ্চেন পড়তে হচ্ছে। আদারওয়াইজ তোমাকে যদি ট্রান্সফরমেশন করতে দেয় বা তোমাকে যদি রূপান্তর করতে দেয় সেক্ষেত্রে তুমি একটু প্যারা খেয়েও যেতে পারো। সো এইটা তোমার হাতে একটা সেফ অপশন থাকবে, বাট এটা টাইম কনজিউমিং। এরপরে বাংলার অপপ্রয়োগ এবং শুদ্ধি। বাংলার অপপ্রয়োগ এবং শুদ্ধির ভিতরে একটা রিটেন পার্ট তোমরা পড়ে রেখো যে বাংলার অপপ্রয়োগের কারণগুলো কি হতে পারে। অপপ্রয়োগের অনেকগুলো কারণ হতে পারে, যেমন কিছু কিছু প্রচলিত ভুল আছে, বচনজনিত কিছু কারণ আছে। বচনজনিত কারণ মানে হচ্ছে বাহুল্য দোষের কারণে। যেমন ধরো ওই যে একটা আছে না, তিনি স্বস্তিক সহ ঢাকায় এসেছেন, এই যে স আছে আবার সহ আছে, এই ধরনের কিছু মিস্টেক। কিংবা যদি বলতে পারে যে সকল শিক্ষকগণ আজ সভায় উপস্থিত হয়েছে, তাহলে সকলও আছে আবার গণও আছে। এইটা কিন্তু তোমার রিটেন পার্টে লিখতে হবে যদি আসে। এছাড়া তোমরা এই পার্টটা থেকে, অপপ্রয়োগ এবং শুদ্ধি এই পার্টটা থেকে সব থেকে ইজি তোমাদের জন্য এটা, এবং তোমরা আরামে লিখে দিয়ে আসতে পারবা। এই লিখার ভিতরে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বানান সতর্কতা একটু দেখবা। যেমন তোমরা কলেজে যখন পরীক্ষা দিছো তখন আসছে না যে শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, আবলি, এই বানানগুলা, কিংবা অপরাহ্ন, সায়াহ্ন, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বাক্যের ভিতরে বানান ভুল থাকে। এই কারণে বানানের পার্টটা যদি তোমার খুব ভালো থাকে, অপপ্রয়োগ এবং শুদ্ধিতে অ্যাটলিস্ট তুমি 2টা এমন পাবা যেখানে বানান সংক্রান্ত মিস্টেক আছে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো তোমরা একটু খেয়াল করবা। এইবার আসো যেটা আজকে মানে যে জিনিসটা আমি তোমাদেরকে শিখাইতে চাই বা পড়াইতে চাই সেটা কি, সেটা হচ্ছে নির্মিতি অংশ, পারিভাষিক শব্দ অনুবাদ। এটা তো তোমার একদম ঠাড়ায় পড়তে হবে। এখন আসো যে দিনলিপি, অভিজ্ঞতা, ভাষণ এবং প্রতিবেদন। এই যে তোমাদের যে 8 নাম্বার এক্সামের যে 8 নাম্বার, এখন অনেকে বলে ভাই লেখার নিয়মগুলো আমাদের একটু দেখায় দেন। লেখার নিয়ম নিয়ে ঠিক আছে, না প্রত্যয় থেকে তোমাদের আসবে না, ঠিক আছে? এইবার আসো এক এক করে তোমাদের প্রত্যেকটা নিয়ম আমি দেখাই দিচ্ছি, এক এক করে নিয়ম আমি দেখাই দিচ্ছি। তো কোন বইটা থেকে দেখাচ্ছি দেখো, এই বইয়ের পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। অক্ষরপত্র বইটা থেকে আমি নিয়মগুলা কালেক্ট করছি। এখন যাদের কাছে অক্ষরপত্র নাই, যেই ব্যাকরণ বই থাকুক না কেন, সেটা যদি এই যে দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত হয়, কোনো টেনশন নাই। যেই বইয়ে যেভাবে দেওয়া আছে তুমি সেভাবেই লেখো। যেমন আমি ঢাকার 3টা কলেজের, নামকরা 3টা কলেজের টিচারদের সাথে কথা বলছি যে স্যার এত কনফিউশন যেহেতু, এবং আপনারা তো সার্টিফাইড টিচার, আপনারা তো অনেক ভালো, আপনাদের সাজেশনটা কি যে আসলে লেখাটা কোন নিয়মে লেখা উচিত? তখন তারা বলে যে তোমার কাছে যে বইটা আছে সেটা অক্ষরপত্র হোক কিংবা ভাষা শিক্ষা, সেখানে যে নিয়ম আছে সেই নিয়মে লিখলেই হবে, এত কনফিউশনের কিছু নাই। এখন আরেকটা প্রশ্ন আসে যে প্রতিবেদনে খাম দেওয়া, ছক করা কতটা বাধ্যতামূলক, বা এটা কি দিতেই হবে কি দিতে হবে না? এই প্রত্যেকটার উত্তর এই জায়গায় তোমরা পাবা।
লেখা আছে, বইতেই লেখা আছে। তো আমি এক এক করে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, একটু দেখো। তাহলে আমি তোমাদেরকে এক এক করে বলে দেই। হ্যাঁ, তোমরা এখানে জানো যে প্রশ্নের বিভাজনটা কেমন থাকবে। যারা এখনও জানো না প্রশ্নের বিভাজনটা কেমন থাকবে, অনেকেই না জানতে পারে, তো তারা এই অংশটা একটু ভালো মতো দেখো। এবার আসো, সর্বপ্রথম কি আছে বলো তো? এই যে দিনলিপি। কি আছে? দিনলিপি। দেখো, ব্যক্তির প্রাত্যহিক জীবনের ঘটনাক্রমে সুলিখিত রূপকে দিনলিপি বলা হয়। আগে তো মানুষ ডায়েরি লিখতো, এবার আসো দিনলিপি কিভাবে লিখতে হয় না লিখতে হয় এই প্রসেসটা আমরা একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, বইয়ের নিয়ম অনুসারে আমরা যাব। দেখো, দিনলিপির ইংরেজি প্রতিশব্দ হিসেবে ডায়েরি শব্দটা ব্যবহার করা হয়। শব্দটি ব্যবহৃত হয় সময়কে ধরে রাখা এবং ঘটনাবহুল বর্তমানকে অনাগত কালের করে তোলার আকাঙ্ক্ষায় মানুষকে দিনলিপি লিখতে প্রেরণা যোগায়। সো এই ফিলোসফি তো এখন বুঝায় লাভ নাই যে দিনলিপি মানুষ কেন লেখে, কি দরকার দিনলিপি লেখার। এটা হচ্ছে ওই টাইমটাকে মনে রাখার জন্য, কি ঘটনা ঘটছিল এইসব জানার জন্য। এখন এই যে দিনলিপির রচনা কৌশলে সরাসরি চলে যায় এবং তোমাদেরকে বুঝায় দিই। দেখো, দিনলিপি রচনার জন্য প্রদত্ত ব্যক্তি পরিচয় বা অবস্থানকে ভিত্তি করে একটি পুরো দিনের সম্ভাব্য ঘটনাবলী মনে মনে গুছায় নিতে হয়। ফার্স্টে লিখবা কিসের দিনলিপি তোমাকে দিছে, এরপর কি দিনের ঘটনা প্রবাহ থেকে কেবল উল্লেখযোগ্য ঘটনাবলী নির্বাচন করে দিনলিপি রচনা করা হয়। তো একটা দিনে তোমার সাথে অনেক ঘটনা ঘটছে, তোমার মতে উল্লেখযোগ্য কোনটা? এখন তুমি লিখছো আমি ভাত খাই, ভাত তো প্রতিদিন খাও, এটা তো উল্লেখযোগ্য কিছু না। ঠিক আছে, এরপর কি দিনলিপিতে একটি দিনের ঘটনাবলী উল্লেখ থাকে, তবে প্রসঙ্গক্রমে অতীতের ঘটনাও আসতে পারে। এখন আমরা যখন পড়ছিলাম, মনে আছে বিলাসী গল্পটা পড়ছিলাম, ন্যাড়া কিন্তু তার পূর্বের লাইফে ফিরে গেছিল। বর্তমান ঘটনা বলতে বলতে অনেক দিন পরের একটা ঘটনা যেটা ঘটে গেছিল সেটা বলতেছিল। ঠিক আছে, এরকম কিন্তু ফিউচারেও চলে যেতে পারে, আবার তোমার হচ্ছে অতীতেও ফিরে যেতে পারে। তো এরকম কিছু ঘটনা থাকতে পারে। এইবার দেখো অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটতেছে এখান থেকে দেখো। লেখার শুরুতে সেদিনের তারিখ, বার, লেখার সময় ও স্থান উল্লেখ করতে হয়। আমি দেখাইতেছি একটু পর। হ্যাঁ, দিনলিপি বক্তাপক্ষে বা উত্তম পুরুষে লেখা হয়। উত্তম পুরুষ তো তোমরা মানো যে আমি হয়ে ফার্স্ট পার্সনে লিখতে হয় উত্তম পুরুষে। যেমন উত্তম পুরুষের কিছু গল্প আমরা পাইছি না, আমরা অনুপমের গল্পটা পাইছি অপরিচিতা, আমরা বিলাসী পাইছি না, উত্তম পুরুষে লিখতে হয়। বর্ণনায় রচয়িতার প্রত্যক্ষ উপস্থিতি থাকে। ব্যক্তির একান্ত ঘটনাবলী লিপিবদ্ধ করা হলে বলে এর সূচনা ও সমাপ্তি ব্যক্তির রুচি, তাৎক্ষণিক ধ্যান ধারণার উপর নির্ভর করে। দিনলিপিতে ভাষার ব্যবহার রচয়িতার মেধা চেতনার উপর নির্ভরশীল। সাধারণত আন্তরিক রচনা ভঙ্গিতে সহজ স্বাভাবিক ভাষায় দিনলিপি লেখা বাঞ্ছনীয়। এইবার দেখো, এই যে দিনলিপি, অনেকে বলতেছো দিনলিপির একটা টাইটেল কি দিতে হবে বা টাইটেল কি আমরা দিব? তো এই যে উত্তরটা, এখানে একটা পারফেক্ট দিনলিপি লেখা আছে, তোমরা এটা জাস্ট একটু দেখো কি বলছে। দেখো, এই যে তোমার কলেজের বসন্ত বরণ পালিত হয়েছে, ওই দিনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি লেখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট। আগের বছর ঢাকা বোর্ডে আসছিল, বরিশাল বোর্ডেও আসছিল। তার মানে যে কোনো একটা দিবস নিয়ে তোমাদের দিনলিপি আসতে পারে। যে কোনো একটা দিবস নিয়ে তোমার কলেজে বসন্ত বরণ উৎসবের দিনলিপি প্রস্তুত করো। দেখো কি হয়েছিল, ফার্স্টে কি দিছো, একদম ফার্স্টে তুমি দিবা তারিখ, একদম ফার্স্টে তুমি দিবা কি, তুমি দিবা তারিখ। তারপর কি তুমি দিবা বার, তারপর কি তুমি দিবা হচ্ছে সময়, এবং লাস্ট তোমার দিতে হবে স্থানটা বা প্লেসটা। তখন তুমি দিনলিপি পারফেক্টলি লিখতে হবে। তারপরে তার মানে ফার্স্টেই তোমার ডেট, ফার্স্টে কি ডেট, তারপরে কি, তারপরে হচ্ছে ডে, তারপরে হচ্ছে টাইম, আর লাস্টেরটা হচ্ছে প্লেস। এইভাবে তোমার দিনলিপি লিখতে হবে। ঠিক আছে, এইভাবে তোমার দিনলিপি লিখতে হবে। ছোট বেশি বড় না। দেখো এই যে এতটুকু, দেখো নর্মালি কোনো হেডিং টেডিং নাই, এই যে দেখো নর্মালি এতটুকু লেখা হয়েছে। এখানে কয়টা বাক্যের প্রয়োগ ঘটাইছে তোমরা যদি একটু অ্যানালাইসিস করো, এই যে এইটা হচ্ছে একটা বাক্য, হ্যাঁ এইটা একটা বাক্য, আচ্ছা এইটা হচ্ছে দ্বিতীয় বাক্য, এইটা হচ্ছে তৃতীয় বাক্য, এটা কি, এটা হচ্ছে চতুর্থ বাক্য, এটা কি, এটা হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ, এটা হচ্ছে সপ্তম, এটা হচ্ছে অষ্টম বাক্য, তারপর কি এই যে নবম বাক্য, হ্যাঁ নবম, এই যে দশম বাক্য, একটু দেখো দশম, এই যে একাদশ বাক্য, এই যে দ্বাদশ, এই যে দ্বাদশ বাক্য, আর এই যে ত্রয়োদশ বাক্য, এবং এই যে 14টা বাক্য। তার মানে তুমি দেখতে পেলা, তুমি এটা লেখার টাইমে আমার যে বড় ভাই হিসেবে তোমাদের যে সাজেশনটা দিব,
নর্মাল সরল বাক্যে লেখার চেষ্টা করবা, একই কথা যাতে রিপিট না হয় এই ব্যাপারে খেয়াল রাখবা। যে কোনো রচনা লেখার টাইমে সেম রিপিটেটিভ ওয়ার্ডস যাতে না আসে বা সেন্টেন্স যাতে না আসে। তোমরা সর্বোচ্চ 15 বাক্যে দিনলিপি লেখার ট্রাই করবা। হ্যাঁ, তোমরা সর্বোচ্চ 15 বাক্যে দিনলিপি লেখার ট্রাই করবা। বাস, এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই যে কি নিয়মে লিখতে হবে না নিয়মে লিখতে হবে। এই যে সর্বোচ্চ 15 বাক্য। বলো, এই পার্টটুক শেষ হলে আমি পরের পার্টটুকে যাব? বলো তো, এটা শেষ হলে কি আমি পরের পার্টে যাব? না, 3 প্যারা দরকার নেই। হ্যাঁ, 3 প্যারার দরকার নেই। নেক্সট পার্টে যাই। আচ্ছা, তো এখন ভালো কথা, চলো নেক্সট পার্টে যাই। তার মানে তার আগে, নেক্সট পার্টে যাওয়ার আগে আমি জাস্ট একটু তোমাদেরকে বলে দেই, এই যে তোমার নির্মিতি যে অংশটা, হ্যাঁ, নির্মিতি অংশে দিনলিপি অথবা অভিজ্ঞতা, তোমার দিনলিপি আসবে অথবা অভিজ্ঞতা আসবে। হ্যাঁ, এবং ভাষণ অথবা প্রতিবেদনের মধ্যে একটা আসবে। তার মানে বুঝো কিন্তু বান্ডিল বান্ডিল করা। সোজা কোনটা? নর্মালি সোজা বলে কিছু নেই, আমরা এটার সাথে ইউজ টু, কারণ 9-10 থেকে এটা আমরা লিখে আসছি। বাট এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কাছে নতুন, কারণ 9-10 তো এই ব্যাপারগুলো নাই। তো এখন আমি এই 4টাই দেখাই দেই, তোমাদের যেটা ভালো লাগে, যে নিয়মটা তোমরা আত্মস্থ করতে পারবা তাড়াতাড়ি, তোমরা সেটাই যাও। এরপরে কি আছে? এরপরে দিনলিপির পরে একটু নিচে নামি। এইবার দেখো, এই যে এরপরে কি? ভাষণ। একটু খেয়াল করি আমরা, ভাষণটা কি? ভাষণ হচ্ছে স্পিচ। এখন স্পিচ কিন্তু 2 ধরনের হয়, তোমরা জানো। একটা হচ্ছে ইমপ্রম্পটু স্পিচ হয়। ইমপ্রম্পটু মানে কি জানো? হঠাৎ করে একটা টপিক দেওয়া হয় তোমাদেরকে, এবং সেই টপিকে র্যান্ডম টপিক। আমরা যখন পাবলিক স্পিকিং করছি, আমি ইউনিভার্সিটি পাবলিক স্পিকিংয়ে সেই টাইমে আজ থেকে 5 বছর আগে প্রথমবার ফ্রেশম্যান পাবলিক স্পিকিংয়ে সেকেন্ড হয়েছিলাম। তো আমাদেরকে একটা টপিক দিছিল ইমপ্রম্পটু। তোমাকে কোনো টপিকের নাম বলবে না, হঠাৎ করে বলবে তুমি যখন দাঁড়াবা। যে আমাদের দিছিল হচ্ছে যে ফেসবুক মোবাইল অ্যাডিকশন হচ্ছে ড্রাগ অ্যাডিকশনের থেকেও ক্ষতিকর হয়ে যাচ্ছে। তো এইরকম র্যান্ডম টপিক। হ্যাঁ, আর একটা থাকে স্ক্রিপ্টেড, যে তুমি আগে থেকে জানো কি বলবা, যেগুলো হচ্ছে মন্ত্রী মিনিস্টার, তারা আসলে বেশিরভাগই লিখিত স্ক্রিপ্টে বক্তৃতা দেয় আর কি। তো এখন তোমাদের যেই জিনিসগুলো খেয়াল করতে হবে, দেখো এখন এই যে স্পিচটা যখন দিবা, কাঠামোগত অংশে কি কি থাকবে? সম্বোধন বা সম্ভাষণ। এই সম্বোধন বা সম্ভাষণ ব্যাপারটা কি? তুমি আসলে যাদেরকে আহ্বান করবা তোমার স্পিচ শোনার জন্য, ব্যাপারটা হচ্ছে সেটা। তোমার ভূমিকা অংশ থাকবে, তোমার মূল বক্তব্য থাকবে, এবং তোমার উপসংহারটা থাকবে। দেখতে কেমন? এটা দেখতে অনেকটা এইরকম। দেখো হেডিংটা কি? ফার্স্টে হেডিং তো অবশ্যই তোমার দিতে হবে, মানে এটা হচ্ছে তোমার টপিক। তুমি কোন টপিকে আজকের স্পিচটা ডেলিভার করবা, সেই টপিকের নাম কি? নিরক্ষরতা দূরীকরণ ও বাংলাদেশ শীর্ষক ভাষণ 2023। তুমি ধরো একজন প্রধান অতিথি হয়ে আসছো বা বিশেষ অতিথি হয়ে আসছো, তুমি এখন তোমার সুধীবৃন্দের প্রতি একটা ভাষণ দিবা। তো কিভাবে শুরু করতেছে দেখো, ফার্স্ট অংশটা হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি অংশে তো সালাম দেওয়া হয় বা বিভিন্ন ধরনের সৌহার্দ্য বিনিময় হয়। দেখো, নিরক্ষরতা দূরীকরণ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যারা আজ উপস্থিত, যেমন মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী। মনে রেখো, সুধী মণ্ডলী মানে কিন্তু একজনকে বোঝাচ্ছে না, সবাইকে বোঝাচ্ছে। এখানে একটু খেয়াল রাখবা যাতে কোনো বাহুল্য দোষ না হয়, তাহলে প্রথমেই যদি বাহুল্য দোষ হয়ে যায় তার মানে তোমার ইমপ্রেশনটা কিন্তু খারাপ করে যাবে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, এবং এজন্য তারা এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য নির্ধারণ করেছেন এবং আমাকে আলোচনা করার সুযোগ করে দিছে। নর্মাল ফার্স্টে যেরকম হয়, স্টেজটা পাওয়ার পর যখন তুমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো যে তোমাকে এখানে ইনভাইট করা হয়েছে, এরপর কি হয়? প্রথমে সবাইকে ডাক দিবা, সুধীবৃন্দ বলতেছো, কি বলতেছো? এই যে এই টপিকের কথা শুরু, তোমার ভূমিকা অংশ। তারপর কি? সম্মানিত সুধী, মানে ভূমিকা অংশ বলার পর আবার তো তোমাদের দর্শকদের ডাকতে হবে। দর্শক, আপনারা কি শুনতেছেন? আপনারা কি বুঝতেছেন? ঠিক আছে, তখন তুমি তোমার মূল অংশটা বললা। এরপরে ভদ্র মহোদয়গণ, অর্থাৎ তুমি যেই কয়বার সম্বোধন করবা তোমার সুধীবৃন্দকে, তুমি অবশ্যই ভিন্ন ভিন্ন বা সমার্থক শব্দে তাদেরকে ডাকবা। প্রতিবার সুধীমণ্ডলী, সুধীবৃন্দ এভাবে ডাকার কোনো মানে হয় না, এক একবার এক একটা বলে ডাকবা। এরপরে দেখো, আমি আজকে এই নিরক্ষরতা দূরীকরণের কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরি। মানে তোমার মতে এই যে টপিকটা আছে, সেই টপিক থেকে বের হয়ে আসার বা প্রতিকার পাওয়ার জন্য
যেই প্রসেসগুলো আমাদের ফলো করতে হবে সেই প্রসেসগুলো তোমার বলতে হবে। এখানে যেমন বলছে যে নিরক্ষরতা একটি জাতীয় অভিশাপ স্লোগানটি গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে দিতে হবে। মানে কি, সবাইকে অ্যালার্ট করতে হবে, সবাই যাতে সচেতনামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এবং জানতে হবে যে এই স্লোগানটা আসলে কেন করতেছে তারা। সরকারি বেসরকারি পর্যায়ে বিদ্যালয় স্থাপন করতে হবে। এই যে এরপরে সুধীবৃন্দ বলে তোমার যেই উপসংহার পার্টটা আছে সেটা শেষ করবা, যে উক্ত আলোচনায় বা এর সুপারিশ মালার কিছু কিছু এরই মধ্যে মানে একটু তেলবাজি করবা। তেলবাজি করার পর লাস্টে আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শেষ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি সবই শিখাই দিতেছি, থাকুক না থাকুক সবই শিখাই দিতেছি। এইবার আসো প্রতিবেদন। এই প্রতিবেদন নিয়ে সব থেকে বেশি প্রশ্ন তোমরা করছো, বাট সব থেকে বেশি প্রশ্ন করলেও আমি তোমাদেরকে ইজিলি প্রতিবেদনটা বুঝাই দিতেছি যে প্রতিবেদন দুই ধরনের, তোমরা জানো যে প্রাতিষ্ঠানিক এবং মুক্ত। মুক্ত মানে ধরো সংবাদপত্রের যে প্রতিবেদনটা। এখন প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে কি কি ফলো করবা আর কি কি ফলো করবা না আমি জাস্ট এক্সাম্পলগুলো দিয়ে বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলো দেখাই দিই, বেশি কথা না বলে। ঠিক আছে, ধরো এই যে একটা প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এই প্রতিবেদনটা কতবার আসছে, এবারও আসে পড়তে পারে, কারণ এটা হচ্ছে গ্রন্থাগার রিলেটেড একটা প্রতিবেদন। এখন প্রতিবেদন মানে হচ্ছে রিপোর্ট। এখন যেই প্রতিবেদনটা প্রাতিষ্ঠানিক হয় সেই প্রতিবেদনটা মূলত কি হয় জানো, যে কোনো ধরো প্রাতিষ্ঠানিক কোনো সমস্যায় তুমি ফেস করছো, যে ধরো লাইব্রেরিতে জিনিসপাতি নাই, ল্যাবে তোমার জিনিসপাতি নাই, হসপিটালে তোমার ভালো সামগ্রী নাই, এই ধরনের একটা রিপোর্ট তোমার সেই প্রতিষ্ঠানের প্রধানের কাছে লিখতে হয়। সেই প্রতিষ্ঠানের প্রধান তথ্য নির্ভর সেই প্রতিবেদনটা পড়ার পর ডিসিশন নেয়, হ্যাঁ আমাদের এখন পরিবর্তন করতে হবে বা এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। অনেকটা এটা ইয়ের মতো যে আমরা ভার্সিটি যখন থিসিস রিপোর্ট করতাম না বা আমরা প্র্যাকটিকাম রিপোর্ট করতাম না, এই রিপোর্টটা থাকতো এরকম যে আমরা আমাদের ডিনের কাছে, যিনি হচ্ছে ডিপার্টমেন্টের হেড ছিল, তার কাছে আমরা একটা লিখতাম যে আমি এই রিপোর্টটা করছি, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, হ্যান ত্যান একটা প্রতিবেদনের উপরে একটা আবেদনপত্রের মতো একটা পার্ট লেখার পরে যে মূল অংশ, যে আমি এই রিপোর্টটা করে কি কি ফাইন্ড আউট করছি। প্রথমত আমার ফাইন্ডিংসটা লিখতে হয়, যে আমি কি কি ফাইন্ড আউট করছি, যে এখানে কি কি প্রবলেম আছে, তারপর একটা রিকমেন্ডেশন দিতে হয়। এটার একটা ছক থাকে যে লাইব্রেরি, সুন্দর একটা লাইব্রেরি করতে হলে তোমার কি লাগবে, তোমার অনেক বই লাগবে, তোমার ভালো ফ্যাসিলিটি লাগবে, তোমার পাঠকেরা যাতে আইসা বসতে পারে এরকম আরামদায়ক কিছু জিনিসপাতি লাগবে, মনোযোগটা যাতে থাকে। এই রিকমেন্ডেশনগুলো লেখার পরে একটা ছক বানাইতে হয়, সেই ছক বানায় প্রেরক প্রাপক লিখে তাদের কাছে পাঠিয়ে দিতে হয়। জিনিসটা খুবই ইজি। তো এরকমই একটা দেখাচ্ছি আমি, দেখো এই যে এখানে একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তোমাদের আছে, দেখো এই জায়গায় একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দেওয়া আছে। এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা হেডিংটাও তোমাদের খুব সুন্দর মতো দেওয়া আছে। কি বলছে, যে তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো। ঠিক আছে, এখন এরকম প্রতিবেদন দাঁড়াও এক এক করে আমি সব পড়াইতেছি, হ্যাঁ এক এক করে সব পড়াইতেছি, তোমরা একটু খেয়াল করো, খালি খেয়াল করলেই হবে। দেখো ফার্স্টে যেই ফরম্যাটে আছে ঠিক এই ফরম্যাটে লিখবা, কোন জায়গায় দাড়ি কমা আছে নাকি এটা দেখবা। ফার্স্টে তারিখ, কার কাছে পাঠাচ্ছ তার নাম, সে কোথায় পড়ায় বা সে কোথাকার প্রধান, সেই প্রতিষ্ঠানের নাম এবং বিষয়টা কি। বিষয়টা হচ্ছে প্রভাত ফেরি মহাবিদ্যালয় গ্রন্থাগার সংক্রান্ত প্রতিবেদন। গ্রন্থাগারের বর্তমান অবস্থা তুমি তুলে ধরবা। এখানে এই সূত্র নাম্বার বা মেমো নাম্বার, যেটা অনেক প্রতিষ্ঠানে এটাকে মেমো নাম্বার বলে, অনেক প্রতিষ্ঠানে এটা ফাইল নাম্বার বলে বা সূত্র নাম্বার, এটা র্যান্ডম তুমি দিবা, এটা র্যান্ডম তুমি দিবা। এখানে কি দিছে দেখো তো, প্রভাত ফেরি মহাবিদ্যালয়, তারপর র্যান্ডম একটা নাম্বার দিছে। ঠিক আছে, তারপর র্যান্ডম কি একটা নাম্বার দিছে, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি সালটাকে নির্দেশ করছে। তো তুমি যদি এই জায়গায় এটা নির্দেশ না করে অন্য কিছু লেখো, কোনো সমস্যা নেই, হ্যাঁ কোনো সমস্যা নেই। এটা একটা ফর্মালিটি, এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে কোনো কিছুতে এই জিনিসগুলো থাকে। এরপরে তুমি তোমার অ্যাকচুয়াল যে পার্টটা সেটা লিখবা জনাব। এখন জনাব অথবা মহোদয়, জনাব অথবা তোমরা লিখতে পারো মহোদয়, কারণ জনাব বলতে আসলে মিস্টার বোঝায়, তো আসলে এত সম্মানিত মানুষকে মিস্টারটা আমার মতে একটু রুড হয়ে যায়, বাট তোমরা যদি লেখো কোনো সমস্যা নেই, যেহেতু বইতে আছে। এখন লেখো উপরযুক্ত সূত্র ও বিষয়ের আলোকে প্রভাত ফেরি মহাবিদ্যালয়ের লাইব্রেরিটি সরেজমিনে, মানে আমি ওখানে যে জরিপ চালে এর বর্তমান অবস্থা সম্পর্কিত তথ্যাবলী আপনার অবগতির জন্য, যে আপনাকে জানানোর জন্য প্রতিবেদন হিসেবে পেশ করছি। এখন পেশ করার পর কি হলো দেখো, বর্তমান অবস্থা এইটা কি, এই পয়েন্টগুলো কি, এই পয়েন্টগুলো হচ্ছে সেখানকার বর্তমান অবস্থা। তাহলে তুমি এটা লিখবা, বর্তমান অবস্থাটা লিখবা আগে, পয়েন্ট করে লিখবা, কোনো সমস্যা নাই, অবস্থা পয়েন্ট করে লিখলা। বর্তমান অবস্থা পয়েন্ট করার পরে তুমি এই জায়গায় তোমার রিকমেন্ডেশনটা দিবা, তোমার রিকমেন্ডেশনটা দিবা যে এখন কি করা উচিত।
ওরা দেখো শিক্ষক শিক্ষার্থীর প্রয়োজন মেটাতে বিভিন্ন বিষয়ের পর্যাপ্ত বই আনা উচিত বা হ্যান ত্যান। আবার এরকমও আসতে পারে যে তুমি জেলা প্রশাসকের কাছে রাস্তা ঠিক করার জন্য প্রতিবেদন লিখতে বলছে, সেম প্রসেসে যাবা। যাওয়ার পর কি হবে, এই জায়গায় তুমি লিখবা যে তুমি বিনীত, তোমার নাম, তুমি কে, তুমি হচ্ছে প্রভাষক বা লেকচারার, তোমরা তো আসলে প্রভাষক বা লেকচারার না, তোমরা লিখবা হচ্ছে ওই বিদ্যালয়ের একজন ছাত্র এবং ঠিকানাটা দিবা। অবশ্যই খামটা লিখে দিবা যে প্রেরক, প্রাপক, অধ্যক্ষ, আর এখানে এই পার্টটা ডাক টিকিট দিয়ে। সো এটা তো তোমরা জানো। ঠিক এই নিয়মটা বা এই প্রসেসটা ফলো করবা, আমি একটু পর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখন এইখানে আরেকটা জিনিস দেখো, প্রথম কথা তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে ভাই এটা কত পেজ লিখবো আমি? তুমি সর্বোচ্চ 3-3.5 পেজ লেখো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? 3-3.5 পেজ লেখো, কোনো সমস্যা নাই, ছকটা সহ। বেশি বড় হলে কোনো সমস্যা নাই, সমস্যা হবে আবেদনপত্রে, ঠিক আছে? এইবার আসো, এই প্রতিবেদনটা মানে যেটা হচ্ছে আমার প্রাতিষ্ঠানিক, সেটা আসলে আমরা লিখতে চাই না। আমরা মূলত সংবাদপত্রের প্রতিবেদনটা লিখতে চাই, ওটা বেশি ইজি। তো সংবাদপত্রের প্রতিবেদন লেখার টাইমে কয়েকটা জিনিস তোমরা একটু খেয়াল করবা। অনেকে বলে ভাই এই ছকটা দেওয়া কতটুকু বাধ্যতামূলক? এবং দেখো, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি, এটা কিন্তু প্রতিবার আসে। এর আগের বার 4টা বোর্ডে আসছে, দেখো, দিনাজপুর, রাজশাহী, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড। হ্যাঁ, তার আগের বারেও কুমিল্লা বোর্ডে আসছিল, দেখো। তার মানে কুমিল্লা বোর্ডে পরপর 2বার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা আসছে। এবার আসতে পারে সড়ক দুর্ঘটনা, ঠিক আছে? একটু খেয়াল করো, অনেকের প্রশ্ন থাকে ভাই এই ছকটা আগে দিব না এই ছকটা পরে দিব, বা এই ছকটা দিব কি দিব না, এই প্রশ্নটা থাকে না? এখন এই প্রশ্নটা আমি তোমাদেরকে দূর করে দিই ওদের বইয়ের কথা দেখেই। হ্যাঁ, ওদের বইয়ের কথা দেখেই দেখো, বিশেষ একটা নির্দেশনা দিয়ে দিছে আমাদের বইতেই। হ্যাঁ, আমাদের এনসিটিভি কর্তৃক প্রণীত বইটাই দিয়ে দিছে। কি সেটা দেখো, প্রতিবেদন, এই দেখো, প্রতিবেদন লেখায় আবেদন কিংবা খামের ছবি, প্রতিবেদনের স্থান, সময়, প্রকৃতি ইত্যাদি সংবলিত ছক দেওয়া বাধ্যতামূলক নয়। তাহলে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, ঠিক আছে, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তবে আমি সেই কনফিউশনটা দূর করে দিলাম যে না, এই ছকটা দিতে হবে না তোমাদের। যদি মনে হয় না দিবা না, আর মনে যদি একটু খুঁতখুঁতানি থাকে, তবে দাও। তোমার কাছে যদি এনাফ টাইম থাকে বা তুমি এটা লিখে যদি ইউজ টু হও, তাহলে তুমি দিয়ে আসো, কোনো সমস্যা নাই। বাট না দিলে যে কোনো ক্ষতি আছে, ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা কিন্তু এখানে লেখাই আছে। এবার একটু খেয়াল করবা যে সংবাদ প্রতিবেদন যেটা হয়, এটা কিন্তু আগেটা ছিল প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে ফাইন্ডিংস আর রিকমেন্ডেশন প্রয়োজন হয়, আলাদা আলাদা পয়েন্ট করে লিখতে হয়। কিন্তু যেটা সংবাদ প্রতিবেদন, সেখানে তো তোমার কাহিনীটা তুলে ধরতে হয় তোমার পাঠকের কাছে বা সাধারণ জনতার কাছে। এটা কত বড় হয় দেখো, প্রতিবেদন 250 থেকে 350 শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখবা। তাহলে 250 বা 300 শব্দ লিখতে তোমার 3.5 পেজের মতো খরচ হয়ে যাবে, এটাও সেম। তো লিখবা কতটুকু দেখো, প্রথমত তোমরা যদি এই ধরনের প্রতিবেদন লিখে অভ্যস্ত থাকো, তো লেখো যে প্রথমে তুমি লিখলা প্রতিবেদনের শিরোনাম। এই শিরোনামটা একটু ক্যাচি হতে হবে। হ্যাঁ, এই শিরোনামটা তোমার একটু ক্যাচি হতে হবে। যদি ক্যাচি হয় তাহলে একটু ভালো হয়, আই ক্যাচি হতে হবে। এরপরে কি, সরেজমিন তদন্তের স্থান। যে তুমি সরেজমিন মানে কি, তুমি কোন জায়গায় যায় তদন্তটা করছো, যে দ্রব্যমূল্যের দামটা যে অনেক বেশি, এটা কোন বাজারে গেছো, তো সেখানে লিখবা যে কাওরান বাজার, ঢাকা। প্রতিবেদন যখন তৈরি করো তখনকার টাইমটা কত, রাত 8টা। প্রতিবেদন তৈরির তারিখ কয়টা, এই যে এটা। প্রতিবেদনের প্রকৃতি কি, এটা একটা মুক্ত প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন। আর প্রতিবেদকের নাম, ঠিকানা, বাস, শেষ। এতটুকু লেখো, যদি ইউজ টু হওয়া, না লিখলে কোনো সমস্যা নেই। এবার দেখো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনসাধারণের নাভিশ্বাস, এইটা একটু ক্যাচি দিবা। এটা নীলকালি দিয়ে লিখতে পারো, খুব সুন্দর করে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো, অবশ্যই তুমি নিজস্ব প্রতিবেদক, ঢাকা, এইভাবে দেওয়ার পর তুমি লেখাটা শুরু করবা। এই প্রসেসটাই ফলো করো। অনেক জায়গায় আবার তারিখও দেওয়া থাকে। হ্যাঁ, অনেক প্রতিবেদনে আবার তারিখ দেওয়া থাকে, যেমন দেখো এটাতে তারিখ দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এটাতে দেখো এই জায়গায় পরেরটাই, এই যে শীতার্থ মানুষের দুঃসহ জীবন, তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে মফস্বল প্রতিনিধি, রংপুর, 1 ডিসেম্বর 2023। ব্যাপারটা কেমন আমি তোমাদেরকে বলি। একটা তোমার যেই পত্রিকার থাকে বা একটা পেপারের নিউজ ডেইলির প্রতিবেদক অফিসে কাজ করতে পারে, আবার রিমোটলিও কাজ করে। রিমোটলি কাজ করে মানে ধরো প্রথম আলোর এমন একটা প্রতিবেদক আছে যে কলকাতায় এখন থাকে, কলকাতার যত ইনফরমেশনগুলো আছে, কলকাতায় যা কিছু ঘটে সে সেইগুলো কভার করে। তো এখানে যে বলছে না মফস্বল প্রতিনিধি, মফস্বল প্রতিনিধি মানে কি, এই যে রংপুরের ওই জায়গাটায় এই লোকটা থাকে, তাই বলছে যে আমি এই মফস্বলের প্রতিনিধি বা প্রতিবেদকটা, আমি রংপুরে অবস্থিত 1 ডিসেম্বর
23 তারিখের একটা প্রতিবেদন দিতেছি, যে প্রতিবেদনে আমি তুলে ধরছি শীতার্ত মানুষের দুঃসহ জীবন। তো তুমি যদি চাও তুমি শুধু এইভাবে লেখো, কোনো সমস্যা নাই, শুধু এইভাবে লেখো, কোনো সমস্যা নাই। তুমি যদি চাও যে তুমি এইভাবে লিখতে, তাও কোনো সমস্যা নাই। তা এইভাবে লেখার পর তুমি কি করবা, এভাবে লেখার পর প্রতিবেদক সাগর জাহান স্বাক্ষর, এখানে প্রেরক প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে, এই খামটা আঁকতে হবে। তুমি যেহেতু উপরে ছক পূরণ করছো, তো এখানে খাম এঁকে দিয়ে দাও, সমস্যা কি, 2 লাইন বেশি করো, খামটা ছকটকা অঙ্ক 2 লাইন বেশি করো, কোনো সমস্যা তো নাই। এইভাবে তোমাদের এই জিনিসটা শেষ করে আসতে হবে। তো এখন আমি বলতেছি যে প্রতিবেদন হচ্ছে সেফ অপশন বাকিগুলোর থেকে, কারণ এটাতে আমরা অনেক ইউজ টু হয়ে গেছি। হ্যাঁ, এটাতে আমরা ইউজ টু হয়ে গেছি। এবার আসো, দেখো আমি টাইম ওয়েস্ট করতেছি না, আমি একে একে দেখাই যাচ্ছি, তারপর সামারি করে দিতেছি। এবার দেখো বৈদ্যুতিক চিঠি বা ইমেইল। এখন এই যে বৈদ্যুতিক চিঠি বা ইমেইলের যে ব্যাপারটা একটু আমরা খেয়াল করি, বৈদ্যুতিক চিঠি এবং ইমেইলের যে ব্যাপারটা, এই যে এখানে যে সাজেশনের প্রথম পেজটা ছিল, প্রথম পেজ তো না, মানে এই যে দেখো, এই যে খেয়াল করো, হ্যাঁ কি থাকবে 9 নম্বরে কি থাকবে, বৈদ্যুতিক চিঠি খুদে বার্তা একটি এবং পত্রলিখন অথবা আবেদনপত্রের ভিতর থেকে একটি। তাহলে একটু খেয়াল করো, আমি তোমাদেরকে এখন ইমেইলটা লেখা বোঝাই, অনেকে ইমেইলের সময় অনেক ধরনের প্রশ্নই করো তোমরা, তো আমি সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে খুব সুন্দর মতো বুঝাই দেওয়ার চেষ্টা করি, আর একটু বেশিক্ষণ লাগবে না, তোমাদের 20-25 মিনিটের ভিতরে হয়ে যাবে। এই যে ইমেইল বা বৈদ্যুতিক চিঠি, এখন ইমেইলে যে প্যারাটা মানুষ খায়, সেই প্যারাটার ভিতরে সবার আগে বলে ভাই এই ছকটা কি পূরণ করতে হবে নাকি ছকটা পূরণ করতে হবে না, ছক পূরণ করবা, ছকেই লিখো, কোনো সমস্যা নেই। হুদায় একটা 2 লাইন ছক করতে তোমার কি সমস্যাটা হবে, কোনো তো সমস্যা নাই। এটা 1 পেজে লিখবা, হ্যাঁ বাম পেজে লিখবা, বাম পেজে, তাহলেই হবে। তো লেখা আবার ডান পেজে লিখলেও কোনো সমস্যা নাই, তুমি যদি 1 পেজে আটাও তাহলে ডান পেজে লিখলে তো কোনো সমস্যা নাই। এবার একটু খেয়াল করো, এই যে হ্যাঁ একটু দেখো সিস্টেমটা কীরকম, সিস্টেমটা হচ্ছে এই ছকটা তুমি করবা, এখানে নিউ মেসেজ লিখলেও কোনো সমস্যা নাই, না লিখলেও কোনো সমস্যা নাই, যেহেতু বইতে নিউ মেসেজ লেখা আছে আমরা এটা ফলো করি। এবার দেখো ফ্রম, এখানে তুমি যে পাঠাচ্ছ তোমার নাম, এখানে যে পাবে তার নাম, হ্যাঁ একটু মনে রেখো, ছোটো হাতের স্মল লেটার ব্যবহার করবা এবং @gmail.com বা yahoomail.com বা hotmail.com এককালে ছিল, এটা লিখলে লিখতে পারো। হ্যাঁ এবার দেখো এই সিসি আর বিসিসি, অনেকে বলে এটার ইম্পর্টেন্সটা ওরকম নাই, কিন্তু তোমার পরীক্ষার প্রশ্নে এক ধরনের প্রশ্ন করতে পারে। এই যে এই প্রশ্নটা দেখো, কোন প্রশ্ন, এই যে এই প্রশ্নটা যদি করে, আমি সব করে রাখছি, একটু পরে তোমাদেরকে দিয়ে দিব। এই যে দেখো প্রশ্নটা কোথায় রে, এই যে দেখো প্রশ্নটা কি, তোমার বড় বোনের বিয়ের নিমন্ত্রণ জানিয়ে বৈদ্যুতিক চিঠি প্রেরণ করো যেন সবাই জানতে পারে তুমি কাকে নিমন্ত্রণ করছো। এখানে বলছে যাতে সবাই জানতে পারে, তখন কিন্তু আমার সিসির ইম্পর্টেন্সটা অনেক বেশি, আর ব্লাইন্ড সিসি অর্থাৎ বিসিসির ইম্পর্টেন্সটাও অনেক বেশি। যদি প্রশ্নটা আমাদেরকে এভাবে বলে যে শিক্ষা সফরের অভিজ্ঞতা জানিয়ে ও সেখানে উঠানো কিছু ছবি পাঠিয়ে তোমার কয়েকজন বন্ধুর নিকট একই সাথে এমনভাবে বৈদ্যুতিক চিঠি প্রেরণ করো যেন কেউ জানতে না পারে তুমি কার কাছে চিঠি পাঠিয়েছ, তার মানে সিসি পার্টটাও ইম্পর্টেন্ট এবং বিসিসি পার্টটাও আমার ইম্পর্টেন্ট। তো এইটা আমরা কিভাবে করব দেখো, ভালো মতো একটু খেয়াল করবা। এর পূর্ণরূপ হলো কার্বন কপি, এটা জানো, একটি মেইল একাধিক ব্যক্তিকে অবগত করতে এটি ব্যবহার করা হয়। তার মানে এখানে যাকে পাঠাচ্ছ তা ছাড়াও যাদের যাদের পাঠাবা অন্য র্যান্ডম কিছু ইমেলের নাম এখানে লিখে দিবা, যদি বলে তাদেরকে অবগত করতে হবে। আর যদি বলে তাদেরকে অবগত না করে তুমি লুকায়া পাঠাবা, তাহলে এইটা ফাঁকা রাখবা, এই অংশে তুমি সেই জিনিসটা লিখবা। তারপর কি সাবজেক্ট, অবশ্যই সাবজেক্টটা এখানেও ক্যাচি থাকা লাগে, এখানে আবার বড় করে আবেদনপত্রের মতো সাবজেক্ট লেখার দরকার নেই, নর্মালি একটু শর্ট ফর্মে অফিসিয়াল যেটা হয় বা ফর্মাল ওয়েতে এটা লেখার চেষ্টা করবা। এবং টেক্সট, এখন একটা দেখো, এখন নর্মাল একটা দেখো, এই যে এটা, হ্যাঁ তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে বন্ধুকে একটা ইমেল পাঠাও। কিভাবে লিখছে, খুব সুন্দর মতো লিখছে দেখো, কারণ তোমার বন্ধুকে পাঠাইতেছো 1:1, সো এখানে তো কার্বন এটারও দরকার নেই, ব্লাইন্ড কার্বন কপিরও দরকার নেই, তো এটা এই অপশনটা ফাঁকা রাখো। এবার কি লিখো দেখো, সাবজেক্টটা কত ছোট, যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ওকে জানাইতে চাও তুমি, এটা কি লিখবা, জ্যাক, তার নাম লিখবা, হ্যাঁ বা তাকে সম্বোধন করবা প্রিয় বন্ধু, তুমি হ্যান ত্যান আহাদ জামান, শেষ, যত শর্টে লেখা যায় ইমেইল। এই যে স্ট্রাকচার স্ক্রিনশট রাখতে পারো, অথবা ক্লাস শেষ হলে এই পিডিএফটাই তোমাদেরকে দিয়ে দিব আমি, ঠিক আছে, দাগানো ছাড়া পিডিএফটাই দিব। তাহলে এই গেল ইমেইল লেখার নিয়ম। এইবার আসো খুদে বার্তা, এটা তো আরও বেশি সোজা। এই যে সিস্টেমটা এটা, রিসিভার নাম্বার দিবে একটা র্যান্ডম নাম্বার অথবা ক্রস দিয়ে দাও, প্রিয় কাশফিয়া, পাঠাইছে কে ঈশিতা, সেন্ডার তারিখ এবং
সময়, বাস শেষ। এটা আরও বেশি ইজি। হ্যাঁ, এইভাবে লেখো। এরপরে কি, এরপরে আসো চিঠিপত্র। এইবার আসো চিঠিপত্র। ভালো মতো একটু দেখো, আমি ভালো মতো আবারও বলতেছি, আবেদনপত্র লেখাটা ইজি। হ্যাঁ, আবেদনপত্র লেখাটা ইজি এবং এটাতে আমরা বেশ ইউজ টু। হ্যাঁ, যদি কমন না পড়ে কোনো কিছু, তখন আমরা কি করব দেখো, বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষের কাছে আবেদন। ফার্স্টে তারিখ সব বাম পাশে, চিঠি ডান পাশে যাবে, বাট এখানে সব বাম পাশে আসবে। অধ্যক্ষ, যেখানকার অধ্যক্ষ, বিষয় বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। জনাব, এখানে জনাব বা মহোদয় ইউজ করতে পারো, যেটা আমি বললাম, তোমার যেটা ইচ্ছা। তারপরে আবেদনপত্রটা লেখো। 2 প্যারার মধ্যেই মানুষ লেখার চেষ্টা করে। 2 প্যারার মধ্যে লেখার পরে তোমরা এখানে নিবেদক, আপনার একান্ত, ক্রমিক নাম্বার, সব কিন্তু বাম সাইডে আবেদনপত্রে। এখন এখানে যদি সিভি আসে তাহলে সিভিটা এইভাবে লিখবা, ঠিক আছে? যদি সিভি আসে তবে সিভিটা এইভাবে লিখবা। দেখো কিভাবে, দেখো ভালো মতো একটু দেখো কিন্তু, হ্যাঁ ভালো মতো একটু দেখো, কারণ এই যে বিষয়টা আছে না, এই বিষয়ে তুমি যেই পদে আবেদন করতেছো সেই পদের নাম কিন্তু উল্লেখ করতে হয়। সেই পদের নাম কিন্তু উল্লেখ করতে হয়। একটা ধরে বুঝাই দেই আমি, দেখো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী, হ্যাঁ অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রার্থনা। কোয়েশ্চেনটা মোটামুটি বলা যায় ইম্পর্টেন্ট, কারণ ঢাকা বোর্ড 22-এ আসছিল এই কোয়েশ্চেনটা। হ্যাঁ, কিভাবে লিখতে হয়, প্রথমত অফিসে যখন আমরা ইন্টারভিউ দিতে যাব তার আগে একটা প্রসেস আছে সিলেকশনের। অফিস একটা রিক্রুটমেন্ট, একটা পোস্ট বা যে কোনোভাবে দেয়, পেপার পত্রিকা, ফেসবুক অথবা যে কোনো পোর্টালে দেয়। তখন আমরা ওটা দেখি, দেখার পরে আমার সিভি আমি তাদের কাছে পাঠাই। আমার সিভি দেখে যদি তাদের ভালো লাগে তখন তারা আমাকে কল করে, আসুন ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ ক্র্যাক করলে তখন বেতন টেতন নিয়ে কথা বলার পর আমি আজকে থেকে অফিসিয়ালি এমপ্লয়ি তাদের, ঠিক আছে? তো এখানে দেখো নর্মালি আবেদনপত্র যেভাবে লেখে সেভাবেই লিখতে হয়। এই ব্যাপারে একটা বলে দেই, তুমি যেই প্রতিষ্ঠানটা দিবা, ধরো প্রথম আলোতে তুমি একজন জুনিয়র জার্নালিস্ট পদে আবেদন করছো এখন, বা সাব এডিটর পদে আবেদন করছো এখন। প্রথম আলোর ঠিকানাটা কোথায়, এই ঠিকানাটা একটু মিলায় দিও। বলা যায় না, এটা অনেক আগে থেকে আমাদের টিচাররা বলতো যে যেখানে তুমি অ্যাপ্লাই করবা সেখানকার এক্স্যাক্ট ঠিকানাটা অ্যাটলিস্ট দিও। তো দেখো তুমি কার কাছে পাঠাইছো, এমডির কাছে, ব্যবস্থাপনা পরিচালক। হ্যাঁ, ব্যবস্থাপনা পরিচালক, অনেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে হেড থাকে এইচআরের কাছে পাঠায়। আচ্ছা, নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, এটা অ্যাকচুয়ালি মতিঝিল বাণিজ্যিক এলাকা এবং সেই এলাকার ঠিকানা ঢালা। এই যে পোস্টাল কোড মিরপুর হলে 1216, বা এই পোস্টাল কোডটা তুমি যেই ঠিকানাটা চেনো সেই ঠিকানাটা দাও, তুমি যেই প্রতিষ্ঠানটা চেনো সেই প্রতিষ্ঠানটা দাও, এটা আমার মত। হ্যাঁ, আচ্ছা, বিষয় অফিস সহকারী পদে নিয়োগ লাভের আবেদন। ওকে ফাইন, তাকে রিক্রুট করার জন্য আমি একটা আবেদনপত্র লিখবো, তাই তো? আমরা একটা আবেদনপত্র লিখবো। দেখো প্রথমত উল্লেখ কি করতে হয়, জনাব, এখানে জনাব বা মহোদয় যেটা ইচ্ছা সেটা দাও। দেখো বিনীত নিবেদন এই যে এখানে তুমি যেখান থেকে সোর্স করছো, যে তুমি জানছো থেকে যে তারা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আছে, সেটা লিখতে হয় যে আমি আপনাদের ফেসবুক পেজ থেকে জানতে পারছি, অথবা আমি আপনাদের এই পত্রিকায় দেওয়া প্রতিবেদন থেকে জানতে পারছি। দেখো এখানে কি বলছে, গত 10 জানুয়ারি। দেখো এটার সাথে আবার এটা মিলায় না, এটা কবে লিখছে, 20 তারিখে। আর ওরা এই অ্যাডভার্টাইজমেন্টটা কবে দিছে, 10 তারিখে। মাধ্যমে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে ধরো বড় পদে মানুষ কিন্তু একাধিক মানুষ নেয় না, ছোট পদে একাধিক মানুষ নেয়, এখানে কিন্তু সেভাবেই তোমরা লিখবা। হ্যাঁ, একটু বুঝে শুনে লিখবা। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত বা সিভি আপনার বিবেচনার জন্য তুলে ধরলাম। তো এখানে যেভাবে সিভিটা দেওয়া আছে না, এখানে সেই সিভিটা তুমি লিখবা। আর একটু মনে রাখবা, এখানে তুমি যদি দেখো এরকম হতে পারে যে তুমি কম্পিউটার সায়েন্স লিখছো, তোমার সাবজেক্টের নাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তুমি ওই জায়গায় আবার লিখো না বিবিএ, ডিগ্রির নাম বিবিএ, এইসব লেখার দরকার নেই, তুমি নর্মালি লিখবা, ঠিক আছে? নর্মালি। আর যদি রেজাল্ট লিখতে চাও তবে এটা মনে রেখো সিজিপিএ 4 হয়। তুমি আবার লিখে দিও না যে ভার্সিটি অনার্সে জিপিএ 5 পাইছো তুমি, এইসব ভুংচুং কথাবার্তা লিখো না কিন্তু, ঠিক আছে? তাইলে বুঝে যাবে তুমি আসলে অফিস সহকারী পদেও আসলে তোমাকে নিবে না।
এইভাবে বলার পর অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সটা দেওয়ার প্রয়োজন হয়, যেভাবে আসে একদম তোমার এই সার্টিফিকেটের বা তোমার রেজাল্টের পরে এই জায়গাটায় যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সটা আছে তুমি সেই এক্সপিরিয়েন্সটা দাও, যে আমি একটা বেসরকারি ব্যাংকে উক্ত পদেই ছিলাম বা এর থেকে নিচের পদে ছিলাম বা এর থেকে উপরের পদ নর্মালি সাধারণত হবে না, এই পদে ছিলাম, বাট আমি এখন একটা যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে বিবেচনা করছি। অতএব মহোদয়ের নিকট আমার বিনীত প্রার্থনা, উল্লিখিত তথ্যাদি বিচার করে আমাকে উক্ত পদে নিয়োগ করে বাধিত করবেন। ঠিক আছে, বাধিত করছে। এইবার দেখো নিবেদক মেহেদী হাসান। এরপরে তোমার যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট, যে তুমি যে লিখলা যে আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার রেজাল্ট এই সত্যতা প্রমাণ করতে হবে না, এই সত্যতা প্রমাণের জন্য শিক্ষাগত সনদপত্র, অনুলিপি মানে ফটোকপি, চারিত্রিক সনদপত্র, এটা আসলে এখন অ্যাড হয়েছে, অভিজ্ঞতার সনদপত্র মানে তুমি আগে যে প্রতিষ্ঠানে কাজ করতে সেখানকার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার লাগবে, জাতীয় পরিচয়পত্র 2 কপি সত্যায়িত ছবি, বাস শেষ। বিদ্রোহ জুনিয়র অফিসার পদের জন্য অফিস সহকারীর স্থলে জুনিয়র অফিসার লিখবেন। এরপর কি চিঠিটা যে তুমি পাঠানোর টাইমে কিসে পাঠাবা, ডাকযোগে তো পাঠাবা, যেহেতু তুমি চিঠি লিখতেছ, খাম দিতেই হবে, খাম কি দিতেই হবে এই ব্যাপারে, ঠিক আছে, না দিলে কিন্তু নাম্বার পাবা না। এবার আসো এখানে কি মানপত্র। এখন মানপত্র লেখায় তোমরা ইউজ টু না, অ্যাপ্লিকেশন সর্বোচ্চ 2 পেজ লিখবা, অ্যাপ্লিকেশন সর্বোচ্চ 2 পেজ লিখবা, তবে বাম পেজ থেকে শুরু করবা, সর্বোচ্চ 2 পেজ বাম পেজ থেকে শুরু করবা। ভাইয়া যদি বলে কাউকে অবগত না করে তখন সিসি ফাঁকা, আর যদি একসাথে দিতে বলে না, যদি একসাথে সবাইকে জানায় পাঠাইতে হয় তবে কার্বন কপি, আর যদি কাউকে না জানাইতে বলে তখন বিসিসি তে লিখতে হয়, তখন সিসি ফাঁকা। এটাই তো বলছো না? হ্যাঁ তুমি ঠিক আছো। রওশন আলী আইডি থেকে সোনালী, কারেক্ট। ওকে, এবার একটু আসো। মানপত্র লিখায় আসলে তোমরা অত একটা কি বলো তো, তুমি অত একটা পরিচিত না এটার সাথে, তারপরে এখানে একটা মানপত্র দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা মানপত্র দেওয়া আছে। এই মানপত্রটা কীরকমভাবে আসবে, ধরো একটা মানুষ একটা প্রতিষ্ঠান থেকে বিদায় নিবে, তাকে একটা প্রতিষ্ঠান থেকে একটা সুন্দর একটা বাণী বা একটা অফিসিয়াল লেটার দিতে হয়, যেখানে তার সম্পর্কে অনেক কিছু বলা থাকে। যেমন দেখো যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষের বিদায় উপলক্ষে মানপত্রটা লিখতে হবে, তো এখানে নিয়মটা দেওয়া আছে। এগুলো যেহেতু ইউজ টু না, আমি এটা নিয়ে বেশি কথা বললাম না, তোমরা একটু দেখে নিও। এবার একটু আসো যে সংবাদপত্রের জন্য পাঠানো চিঠি। হ্যাঁ, তোমরা তো জানো পত্র লেখন আছে, সেটা যদি সংবাদপত্রের জন্য আসে কি বলবে দেখো তো, দেশের বর্তমান যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে তোমার মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের চিঠি, ওরা বলে দিবে। তো সংবাদপত্রে প্রকাশের চিঠির জন্য এটা 2টা কাজ করে। অনেকটা দেখতে আবেদনপত্রের মতো ভূমিকা অংশটা, আবার আমার রিকমেন্ডেশনের অংশটা আবার প্রতিবেদনের মতো। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এমন, দেখো কত তারিখ যার বরাবর তুমি পাঠাবা, মূলত সম্পাদকের বরাবরই পাঠায় বা এডিটর বরাবর পাঠায়, যেখানে পাঠাবা ওখানকার একটা ঠিকানা দিবা এবং ঢাকা 1215। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নৈতিক অবক্ষয় বিষয়ক পত্র প্রকাশের জন্য আবেদনপত্র, যে তার চিঠিপত্র কলামে এইটা আমার ছাপাই দিতে হবে, আপনি একটু ছাপায় আমাকে বাধিত করবেন। ব্যাপারটা কেমন দেখো, জনাব, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যুব সমাজ নৈতিক অবক্ষয়ের বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে, তাই এই অবক্ষয় রোধের জন্য আপনার বহুল প্রচলিত পত্রিকায় নিম্নলিখিত মতামতটি প্রকাশ করার জন্য আমাকে বাধিত করবেন। দেখো, নিবেদক নাম নর্মাল একটা তোমার ইয়ের মতো, অ্যাপ্লিকেশনের মতো। এরপর কি হবে? এরপর তুমি এখানে একটা শিরোনাম দিবা, হেডিং দিবা। হ্যাঁ, শিরোনাম, ক্যাচি শিরোনাম দিবা একটা। শিরোনাম দেওয়ার পর তুমি লিখবা তোমার ওই প্রতিবেদন অংশটা লিখবা বা তোমার রিকমেন্ডেশনটা লিখবা। হ্যাঁ, রিকমেন্ডেশনটা লেখার পরে তুমি পয়েন্ট আকারে লিখলা যে নৈতিক অবক্ষয় কেন হইতেছে। লেখার পরে তুমি এখানে লিখবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এটাই কি করে, দ্রুত যোগাযোগ করে বা এটা দূর করার জন্য পদক্ষেপ নেয়।
ফয়সাল ইসলাম, ভালুকা, ময়মনসিংহ, খাম এঁকে দিবা, কারণ এটা তো ডাকযোগে তুমি পাঠাবা। সো মাস্ট এখানে একটা খাম এঁকে দিবা, ঠিক আছে। আর পত্র লেখার নিয়মটা আমি একটু বুঝাই দিই। পত্র লেখার নিয়ম কিন্তু ডান সাইড থেকে, এই যে যেভাবে আসে চিঠি লেখার নিয়ম, হ্যাঁ, চিঠি লেখার নিয়ম দেখো এইভাবে। ইভেন তোমরা চিঠি লেখার নিয়ম লেখার জন্য তোমরা রেফারেন্স বুক হিসেবে 9-10 ব্যাকরণ বইটাও দেখতে পারো। এভাবেই লেখা, যে এই সাইডে গফরগাঁও ময়মনসিংহ এত জুন, কার কাছে, বন্ধুর কাছে, প্রিয় রফিক, যেহেতু বন্ধু প্রিয় রফিক, ঠিক আছে। চিঠিটা লেখার পর চিঠিটা যখন শেষ করবা তখনও কিন্তু দেখো এই বাম সাইডেই সব কিছু আসে, সরি ডান সাইডে, মানে আবেদনপত্রে বাম সাইডে, চিঠিটা ডান সাইডে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর খাম দিতেই হবে, কারণ চিঠিটা পাঠাবা কিসে, ডাকযোগে পাঠাবা না। তো তুমি যদি খাম না দাও তোমার চিঠি তো মানুষ পড়ে ফেলবে, তাই না। তুমি যদি দুষ্ট কথাবার্তা লেখো তাহলে তো সমস্যা আছে। এবার দেখো সারাংশ সারমর্মতে আসি। এবার সারাংশ বা সারমর্মতে আসি। হ্যাঁ, সারাংশ সারমর্ম নিয়ে অনেকের অনেক প্রশ্ন, যে ভাই সারাংশ সারমর্ম দেওয়া বেটার না ভাব সম্প্রসারণ দেওয়া বেটার। এখন ব্যাপারটা হচ্ছে সারাংশ এবং সারমর্ম 4 বাক্যের ভিতরে রাখতে হয়। এই 4 বাক্য হতে হয় খুবই অথেন্টিক, মানে তোমাকে যেই উদ্দীপকটা দিবে বা তোমাকে যেই প্যারাগ্রাফটা দিবে সেটার যেই মূল ভাবটা, সেটা যদি তুমি না বুঝো, তুমি যদি উল্টাপাল্টা লিখে দিয়ে আসো, যে একটা ওয়ার্ড আছে ধরো ওখানে দীনতা সম্পর্কে একটা কথা বলা আছে, হ্যাঁ দীনতা, তুমি ভাবছো যে গরিব দুঃখী জীবন নিয়ে লিখতে বলছে, আর একটা সময় গরিব ছিলাম আর একটা সময় বড়লোক হয়ে যাব, মানে ওই যে মানে কি বলে যে খুব কষ্ট ছিল একটা টাইমে, পরে ঠিকই তো সূর্য উঠবেই, দিন তো হবেই রাত শেষে, এরকম নাও হতে পারে। যদি ধারণা নাই থাকে তবে স্কিপ করে ভাব সম্প্রসারণে চলে যাবা, কারণ ভাব সম্প্রসারণ হচ্ছে সম্প্রসারিত রূপ, তো সো লিখলে নাম্বার পাওয়া যায়। কিন্তু সারাংশ সারমর্ম যদি হুবহু কমন না পড়ে তবে আমার ইয়েটা থাকবে, স্কিপ করে ফেলো। এখানে যেমন নিয়মকানুন বলছে, দেখো এখানে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ একটা নিয়ম, আমি নিয়মকানুনগুলো দেখাই দিই। দেখো নির্বাচিত অংশটুকু গভীর মনোযোগের সঙ্গে পাঠ করতে হবে, যতটুকু দিছে তোমার বুঝতে হবে। এটা বোঝার জন্য আসলে যতটুকু পড়া লাগে আমরা ততটুকু পড়ি না, আমরা ততটুকু ইন্টেলেক্ট না। এখানে যতটুকু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি লাগে বাংলা বোঝার জন্য আমরা বাংলাকে গুরুত্ব ওরকম দেই না। আনুষঙ্গিক বিষয়গুলি বাদ দিতে হবে, ওই যে এক্সট্রা বিষয় নিয়ে লেখা যাবে না। মূল ভাবটা ধরো তোমার হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতার একটা লাইন দিয়ে দিছে, তোমরা জানো যে ফেব্রুয়ারি 1969 কবিতার মূল ভাব কী ছিল, গণজাগরণ, দেশপ্রেম, এগুলা ছিল না, হ্যাঁ গণ আন্দোলন, দেশপ্রেম বা গণজাগরণ, এই ব্যাপারগুলো ছিল না। তো এই ব্যাপারগুলো নিয়ে তোমার লিখতে হবে, তুমি তো এক্সট্রা অংশ নিয়ে লিখতে পারবে না। ওখানে তো লেখা আছে স্পষ্টভাবে এই কবিতার মূল উপজীব্য বিষয় হচ্ছে এটা, তো এখানে জাস্ট মূল উপজীব্য বিষয়টা থাকতে হবে। এরপরে কি বলছে, সারাংশ বা সারমর্ম লিখন এক অনুচ্ছেদে সীমাবদ্ধ থাকবে, প্যারা করা যাবে না। তবে বৃহৎ লেখার সারসংক্ষেপ একাধিক অনুচ্ছেদ হতে পারে, বাট আমাদের তো বৃহৎ লেখাটা নাই। মূল ভাব খুব সংক্ষেপে লিখতে হবে। প্রারম্ভিক বাক্যটি আকর্ষণীয় সুলিখিত হতে হবে। প্রারম্ভিক মানে যে ফার্স্ট লাইনটা আছে, তোমার যে ফার্স্ট লাইনটা, এটা মোর অ্যাকুরেট হতে হবে। মূল পাঠে প্রত্যক্ষ উক্তি থাকলে সারাংশ বা সারমর্মে তা পরোক্ষ করে নিতে হবে। তোমরা তো জানো এটা, যে এটা যদি আমার ডিরেক্ট স্পিচ থাকে তবে আমার ইনডিরেক্ট স্পিচে নিতে হবে। বক্তব্যে বক্তাপক্ষ, আমি, আমরা, শ্রোতাপক্ষ, তুমি, তোমরা পরিহার করতে হবে। এইটা আবার ওই দিনলিপির মতো করে লেখা যাবে না, বুঝা গেছে? এটা দিনলিপির মতো করে লেখা যাবে না, আমি হয়ে লেখা যাবে না, তুমি হয়ে লেখা যাবে না, এটা জেনারেলি লিখতে হবে। এরপরে কি, একই ভাবের পুনর্লেখন বর্জন করতে হবে, মানে কি রিপিটেটিভ লাইন বা রিপিটেটিভ তোমার মূল ভাব বারবার আনা যাবে না। মূল অংশে উদ্ধৃতি থাকলে সারাংশ সারমর্মে তার পুনরাবৃত্তি করা যাবে না, মানে তুমি হুবহু তুলে দিয়ে আসতে পারবে না, সোজা কথা হচ্ছে এটা। মূল ভাব সহজ সরল ভাষায় প্রকাশ করা প্রয়োজন, এক্ষেত্রে সরল বাক্য তোমরা ব্যবহার করো, ইজিলি সরল বাক্য ব্যবহার করো। সারাংশ বা সারমর্ম লেখার ক্ষেত্রে মূল অংশের রচয়িতার নাম ব্যবহার করা যাবে না, এটা আমরা করি, আমরা চিনে ফেলি তাকে, ওয়াও আমি তো তাকে চিনে গেছি, এ তো আমার বন্ধু, আমার বন্ধু লিখছে, তো বন্ধুর নাম লেখা যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, প্রদত্ত অংশ বা কোনো গদ্য কবিতা থেকে নেওয়া হয়েছে তাও উল্লেখ করা যাবে না। ও চিনে ফেলছি ভাইয়া, এটা তো ওই যে কাজলা দিদি থেকে নিছে, কাজলা দিদির নাম লিখে দিয়ে আসছি, আরে ভাই এগুলো করা যাবে না। লেখক বলেছেন বা কবি বলেছেন এ জাতীয় বক্তব্য পরিহার করতে হবে, মানে জেনারেলি লিখতে হবে। তুমি যদি জেনেও থাকো তুমি মূল ভাবটা লিখবা, কে কি বলছে এটা জানার বিষয় না, আমার জানার বিষয়টা হচ্ছে আমার মূল ভাবটা। আচ্ছা, এবার কি, সার সংক্ষেপের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য নির্বাচন এবং গুরুত্বপূর্ণ তথ্য বর্ণনা বর্জনের দিকে বিশেষ মনোযোগী দিতে হবে। এখন একটা লিখে একটা আমি তোমাদেরকে বুঝাই। ধরো এই যে এইটা একটা ঢাকা বোর্ডে আসছিল 2023 সালে, হ্যাঁ দেখো, বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে
মৃত্যুকে আঁকড়িয়ে পড়ে থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রা শুধু বোঝা নয় বিঘ্ন শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না, যাহা জীব হইয়াও জড়, যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়ে পড়ে আছে, তাহারা বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ মানে বন্ধ করিয়া পড়িয়া থাকে। আলোক পিপাসী প্রাণ চঞ্চল শিশুদের কলকোলা হলে যাহারা বিরক্ত, তা বৃদ্ধ তো তাহারাই। ইহাই ধর্ম, ইহাদের ধর্মই বার্ধক্য। হ্যাঁ, এইবার তোমরা বলো, এটা 2 বার পড়বা বা 3 বার পড়বা, পড়ার পর বোঝার চেষ্টা করবে অ্যাকচুয়ালি কি নিয়ে বলছে কি দেখো তো। বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বিচার করা ঠিক না। মানে কি, যে যারা বয়স্ক হয় তারাই কি বুড়া? তোমরা একটু মনীষ স্যারকে দেখো, যখন আমাদের সাথে খেলতে নামে দেখে কি মনে হয় মনীষ স্যার অনেক সিনিয়র না? বাট মনীষ স্যার যখন হাসি ঠাট্টা ফুর্তি করে তখন দেখে মনে হয় আমার থেকেও জুনিয়র। হ্যাঁ, আচ্ছা, মন যাদের জড় পদার্থের মতো কুসংস্কারাচ্ছন্ন নতুন উদ্যম চেতনাকে যারা ভয় পায়, তারাই প্রকৃতপক্ষে বৃদ্ধা, তার বয়স যেটাই হতে পারে। অপরপক্ষে যারা উদ্যমী নতুনকে বরণ করতে দ্বিধাগ্রস্ত হয় না, তারা বয়সে বৃদ্ধ হয়েও তরুণ। তাহলে কয়টা বাক্য লিখছে একটু খেয়াল করো। বাক্য নাম্বার 1, বাক্য নাম্বার 2, হ্যাঁ, বাক্য নাম্বার এই যে 2, আর বাক্য নাম্বার কত? 3। তার মানে তোমাকে 3টা বাক্য বা 4টা, 3 অথবা 4 বাক্য নিতে হবে অ্যাকিউরেট। হ্যাঁ, অ্যাকিউরেট হতে হবে 3 বা 4 বাক্য, তবেই তুমি পারবা, আদারওয়াইজ তুমি পারবা না, উইল বি ফেইলড। ঠিক আছে? আচ্ছা, এইবার আরেকটু আসো। সো এই জায়গায় এটা একটু দেখি। দৈন্য যদি আসুক, লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস, সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে ধৈর্য ধরে থাকিস, রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস, আকাশ যদি বজ্র নিয়ে মাথার উপর পরে ভেঙে ঊর্ধ্বে দুহাত পারাস। আচ্ছা, খুবই ফেমাস এবং বহুতবার আসছে, ইভেন এইবার আসবে কোনো একটা বোর্ডে, আগের বার যেহেতু আসে নাই। এবার একটু দেখো মূল ভাবটা কি। দৈন্য মানে কি? অভাব অনটন, বুঝে গেছো তুমি। অভাব অনটন দুঃখ দৈন্য ইত্যাদিকে জয় করে ভয় ও লজ্জাকে বিসর্জন দিয়ে এগিয়ে চলাতেই জীবনের সার্থকতা। তার মানে এই যে জীবনের সার্থকতা, এতটুকু একটা বাক্য। বস্তুত অটল মনোবলে প্রতিকূলতা মোকাবেলা করে ধৈর্য সাহস দৃঢ়তা দিয়ে মানুষকে এগিয়ে যেতে হয়। মানে 2 বাক্যে কিন্তু ওরা কমপ্লিট করে দিছে। তার মানে অ্যাকুরেট করতে হবে, মূল ভাবটা 4 বাক্যের মধ্যে কমপ্লিট করে দিয়ে আসতে হবে। ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার সারাংশ সারমর্ম। এটা একটু রিস্কি, আমি ভয় দেখাচ্ছি না, আমি তোমাদেরকে একটু সিনসিয়ার করতেছি। যদি কমন না পড়ে তাহলে সমস্যা। এখন কমন পড়ার জন্য কি করতে পারো? যে কোনো একটা ব্যাকরণ বই নিবা, যে কোনো ব্যাকরণ বই নিয়ে সূচিপত্রে দেওয়াই আছে, সূচিপত্রটা দেখবা, দেখার পর প্রত্যেকটা চোখ বুলায় যাবা এই টাইমে। ঠিক আছে? চোখ বুলায় যাবা। এরপর আসো ভাব সম্প্রসারণ, যেটা তোমরা সবাই দিবা। ভাব সম্প্রসারণ নামই হচ্ছে ভাবের সম্প্রসারিত রূপ, ভাবটাকে বড় করতে হবে, তাই না? এবার একটু দেখো, ভাব সম্প্রসারণের সময় উদ্ধৃত অংশ বা বাক্য মনোযোগ দিয়ে পড়তে হবে। লেখক কি বলতে চেয়েছেন তার যথাযথ মর্ম বুঝতে পারলে ভাব সম্প্রসারণ করা সহজ হয়। ভাব সম্প্রসারণের বিষয়বস্তু প্রয়োজনীয় উপমা দৃষ্টান্ত যুক্তি দিয়ে সহজভাবে উপস্থাপন করা যায়। একটু আগে তোমাকে বলছে না, কোনো কবিতার লাইন আনা যাবে না, লেখকের নাম আনা যাবে না। ভাব সম্প্রসারণ একটু রিল্যাক্সড ওয়েতে লেখা যায়। কীরকমভাবে একটু খেয়াল করো, এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে বলছে, দেখো আমি তোমাদেরকে বলে দেখাই। ভাব সম্প্রসারণে অনুচ্ছেদ করা উচিত নয়, সমস্ত বক্তব্য 2-3টি অনুচ্ছেদে রাখা ভালো। তার মানে এখানে একটা ভূমিকা অংশ থাকে যেখানে সর্বোচ্চ তোমরা 3 থেকে 4টা বাক্য রাখবা। তারপরে যে সম্প্রসারিত অংশ থাকে সেখানে 10 থেকে 12টা বাক্য রাখবা, এবং লাস্টে যে উপসংহার আছে এখানে তোমরা 5 থেকে 6টা রাখো। মানে টোটাল ভাব সম্প্রসারণটা তুমি 20 বাক্যে কমপ্লিট করবাই। এটা আমি বলতেছি 20 বাক্যে তোমরা কমপ্লিট করবাই। বাক্য গুনো, পেজ নাম্বার গোনার দরকার নেই, বাক্য গুনে লেখো, আরও অ্যাকুরেট হবে এবং লেখার মান ভালো হবে। এবার কি বলতেছে দেখো তো, ভাব সম্প্রসারণে ভাষার গাঁথনি যাতে প্রাঞ্চল ও সর্বজন গ্রাহ্য হয়, পড়ার সময় যাতে রসহীন এবং আড়ষ্ট মনে না হয় সেদিকেও দেখতে হবে। এইবার একটা কথা বলছে, প্রয়োজনে প্রবাদ প্রবচন বিখ্যাত ব্যক্তিদের উক্তি ব্যবহার করা যাবে। এটা ব্লু পেন দিয়ে তুমি করো, এটা সুন্দর করে সাজাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ,
তবে অবশ্যই বিষয়ের সাথে সঙ্গতি রেখে লিখতে হবে। ধরো একটা লাইন, ধরো তুমি বিদ্রোহী কবিতায় যেই দিকটা প্রকাশ পাইছে, তুমি প্রতিদান কবিতায় সেই দিকটা লিখলে হবে। বিদ্রোহী কবিতা তো ভাঙা চুরমার করে দিতে বলছে, তুমি কি প্রতিদান কবিতায় তো পরত্যার কথা বলা হয়েছে, তো দুইটার তো ভাবের সাথে কোনো সঙ্গতিপূর্ণ সম্পর্ক নাই। তো ভাব সম্প্রসারণে দেখবা তোমাকে যতটুকু টপিক লাইনটা দিছে সেই ভাবের সাথে যাতে সঙ্গতিপূর্ণ সম্পর্ক থাকে এমন উক্তি তোমরা দিও। এবার দেখো, ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে প্রদত্ত কথাটি লেখক বা কবির নাম লেখা যাবে না। তুমি যদি জেনে থাকো, তেমনি প্রদত্ত অংশ কোনো কবিতা বা গদ্য থেকে নেওয়া হয়েছে তাও উল্লেখ করা যাবে না। বাট এই জায়গায় কোটেশন ইউজ করা যাবে। কি ইউজ করা যাবে? এই জায়গায় কোটেশন ইউজ করা যাবে। এই ব্যাপারটা একটু খেয়াল করো। হ্যাঁ, এই ব্যাপারটা একটু খেয়াল করো। এইবার লাস্ট কি আসতেছে দেখো তো, এই যে ভাব সম্প্রসারণ। এই যে আমি তোমাদেরকে বললাম যে 20টা বাক্য নিতে, দেখো ওরা ভূমিকা অংশে এই জায়গায় 3টা বাক্য নিছে। ভূমিকা অংশে কয়টা বাক্য নিছে? 3টা বাক্য নিছে। হ্যাঁ, তারপরে একটু খেয়াল করে দেখো, পারফেক্ট একটা ভাব সম্প্রসারণ যদি তোমার হতে হয় তাহলে এখানে 1টা বাক্য, এইটা হচ্ছে 2টা বাক্য, হ্যাঁ, এইটা হচ্ছে 3 বাক্য, তারপর দেখো এই যে 4, তারপরে একটু দেখো এই যে 5, তারপরে একটু দেখো 5, এই যে 6, তারপরে একটু দেখো এখানে এই যে 7, হ্যাঁ 7, তারপর কি করছে দেখো তো, এই যে দেখো এখানে 8, এখানে 9, এই যে 9, তারপরে একটু কষ্ট করে একটু গুনে নাও 9, তারপরে এই যে 10, এই যে 11টা বাক্য করছে। হ্যাঁ, 11টা বাক্য করার পরে এই যেটা উপসংহার অংশটা, এখানে এই যে 12, তারপর কি বলছে দেখো এই যে 12, এই যে 13। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে ওরা 13টা অংশ নিল। কয়টা অংশ নিছে? ওরা নিছে হচ্ছে 13টা, তাই তো না? 13 আর 3 কয়টা? 16টা। তার মানে আমি যেটা তোমাদেরকে বললাম যে 20 বাক্যের মধ্যে কমপ্লিট করবা, তোমরা 20টা বাক্য চয়ন করে লিখো, ঠিক আছে? ওরা কিন্তু এই জায়গায় যৌগিক বাক্য নিছে, এরা কিন্তু অনেক জায়গায় অনেক বড় বড় বাক্য নিছে, যেটা তোমাদের জন্য অনেক কষ্ট। যেমন এইটা দেখো সেমিকলন, এই সেমিকলন তো যৌগিক বাক্যে থাকে, এইটা দেখা মাত্রই তোমার বুঝে নিতে হবে এটা যৌগিক বাক্য। হ্যাঁ, ড্যাশ থাকা মানে কি? এটা একটা যৌগিক বাক্য। এটা 9-10 বইয়ের দেখবা বাক্যতে আছে, সরল জটিল যৌগিক, তাদের চেনার উপায়ে এটা লেখা আছে। তো তোমাদের এইভাবে লিখতে হবে না, তোমরা সিম্পল করে লেখো। এই যৌগিক বাক্যটা ভাঙায় লেখো, 2টা এক্সট্রা বাক্য নাও, 3টা এক্সট্রা বাক্য নাও, কোনো সমস্যা নাই। লিখতে যদি 4 পেজ খরচ হয় হোক, কিন্তু তোমরা 20 বাক্যের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবা। বাক্যের চয়নটা খুব ভালো যাতে হয়। এবার একটু আসো, এবার কি কনভারসেশন বা ডায়লগ ডেলিভারি। হ্যাঁ, কনভারসেশনটা কেমন হওয়া উচিত? দেখো, 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কথাবার্তা বলাকেই তো কনভারসেশন বা সংলাপ বলে। আর কথোপকথনের ছলে রচিত কোনো সাহিত্যকর্মকে সংলাপ রচনা বলা হয়। যেমন একটা সংলাপ নির্ভর কবিতা যদি তোমাদেরকে বলা হয়, তোমরা বলবা তাহারই পরে মনে, কিংবা তোমরা বলবা বিভীষণের প্রতি মেঘনাদ। এবার দেখো, সংলাপ বা কথোপকথনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডায়লগ বা কনভারসেশন। মূলত নাটক সংলাপ নির্ভর, সাহিত্যশিল্পী ও সাহিত্যের সকল শাখাতেই সংলাপের ব্যবহার লক্ষণীয়, হ্যান শেষ। এইবার রচনা কৌশলটা একটু ভালো মতো লেখো, কারণ সংলাপ আমরা উড়াধুরা লিখি। আমরা প্রথম 5টা সংলাপই হাই হ্যালো কই যাস কেমন আছিস এইসব লিখতেই পার করে দাও। কেউ লেখে আই লাভ ইউ, কেউ লেখে আই হেট ইউ, এইসব লেখার দরকার নাই, ঠিক আছে? ভালো জিনিস লিখতে হবে। কি লিখতে হবে দেখো তো, সংলাপ রচনার জন্য প্রদত্ত বিষয়টি ভালোভাবে ভেবেচিন্তে মনের মধ্যে গুছিয়ে নিতে হবে। বিষয়ের উপস্থাপনা ও পরিণতির মধ্যে একটা সুসংগত সামঞ্জস্য থাকতে হবে। যে শেষটা হঠাৎ কইরা আচ্ছা ঠিক আছে গাছ লাগাইছোস, আচ্ছা ঠিক আছে বন্ধু বাই টাটা, আরে ভাই শেষটা একটু ভালো মতো করো, একটা কানেকশন তো থাকতে হবে। এরপর কি, চরিত্রানুরাগ হওয়া বাঞ্ছনীয়, চরিত্রের ধরন বুঝে উপযুক্ত সংলাপ রচনা করতে হবে, যথাযথ সংক্ষিপ্ত সুপরিমিত হতে হবে, সংলাপের ভাষা সুস্পষ্ট প্রাঞ্জল হৃদয়স্পর্শী হতে হবে। এই জিনিসগুলো তোমরা খুব ভালো মতো জানো। এই যে দেখো একটা সংলাপ দেওয়া যে নৈতিকতার গুরুত্ব, হ্যাঁ ময়মনসিংহ বোর্ড 23-এ আসছিল এই কোয়েশ্চেনটা। এখন এটার একটা হেডিং লাগে, নৈতিকতার গুরুত্ব সম্পর্কে একটা হেডিং লাগে। এই হেডিংটা দিবা একটু ক্যাচি হেডিং, যে 2 বন্ধুর মধ্যকার সংলাপ। এখন কয়টা সংলাপ লিখবা একটু খেয়াল করে লেখো, 1 2 3 4 5 6 7 8 9, তারপর কত দেখো 9 10 11 12। তার মানে এক একজন পাচ্ছে 6টা করে, এখানে 12টা দিছে না? তোমরা সর্বোচ্চ 20টার মধ্যে সীমাবদ্ধ রাখো, বাট 20টা অনেক হয়ে যায়, যে একজনের 8টা আরেকজনের 8টা, এভাবে সংলাপ লিখে পার করে দাও, ঠিক আছে? শেষ। এরপরে কি আসে দেখো তো, এরপরে গল্প, ছোট গল্প। এটা তো টাফ,
এই যে বিদায় করে দিতেছি, আর একটু এই যে এখানে তো আরেকটু অংশ আছে, এই যে দেখো গল্প রচনা, কিভাবে একটা গল্প রচনা করতে হয়। গল্প রচনার ক্ষেত্রে যে শর্ট স্টোরিগুলো আছে, এখানে একটা হেডলাইন দেয়, এই হেডলাইন দেওয়ার পরে আমাদের কি করতে হয়, আমাদের বাকি অংশটা লিখে ফেলতে হয়। এটাতে প্রচুর মাথা ঘামানো লাগে। আর এখানে দেখো হেডিং এখানেও দিতে হয়, একটু ভালো মতো একটা হেডিং দিয়ে লিখতে হয়। তো তোমরা একটু ফলো করো, যে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে একটু ফলো করে একটু লেখার চেষ্টা করো। ঢাকা বোর্ড 23-এ আসছিল এটা। সো এটা এই প্রসেসগুলো একটু ভালো মতো খেয়াল করবা। এই জায়গায় নিয়ম দেওয়া আছে যে ক্ষুদে গল্প রচনার জন্য প্রদত্ত বিষয় সংকেতকে ভিত্তি করে একটি উপযুক্ত কাহিনী ভেবে নিতে হয়। তুমি এটা পুরো কাল্পনিক একটা কাহিনী সাজাই নিবা। হ্যাঁ, গল্পের কাহিনী অনুযায়ী গল্পের নামকরণ করতে হবে। একে বলা হয় গল্পের শিরোনাম বা শীর্ষনাম বা শীর্ষক। গল্পের লেখার শুরুতে গল্পের নামটি লেখা আবশ্যক। তার মানে আমি জানি অনেকেই শর্ট স্টোরিটা দিবে না, গল্প রচনাটা দিবে না, ঠিক আছে? যদি দিতে হয় তাহলে কিন্তু গল্পের নাম লেখাটা আবশ্যিক। কাহিনীর উপযোগী এবং উপস্থাপনযোগ্য ঘটনা পরিকল্পনা করে নিতে হবে। এইভাবে সরল, সহজ, সাবলীল, অনাড়ম্বরপূর্ণ একটা শর্ট স্টোরি তোমাদের লিখে শেষ করে আসতে হবে। এই যে ছিল নিয়মকানুন শৃঙ্খলগুলা, এই যে নিয়মকানুন শৃঙ্খলগুলা 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ, প্রতি ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। এখন এই জায়গায় তোমাদের একটা সাজেশন আছে, এই সাজেশনটা যদি তোমরা একটু ফলো করো, যদি সময় থাকে, তোমরা তো পড়ছো, এই সাজেশনটা একটু ফলো করো তোমরা, ঠিক আছে? এখানে প্রত্যেকটা সাজেশন একটু বেশি বেশি করে দেওয়া, কারণ স্বাভাবিকভাবেই দেখো যখন তোমরা রচনার বেলায় একটু আসি, রচনার বেলায় বলা যায় যে কি কি আসতে পারে তোমাদের। হ্যাঁ, এখানে প্রায় 20টা করে তোমার সারাংশ সারমর্ম আছে। আমি জানি এটা পরিমাণে অনেক, কিন্তু এটা সেফ, এইগুলো হচ্ছে সেফ। আচ্ছা, এখানে একটু আমি তোমাদের এখানে একটু রচনার এই পার্টটুক দেখাই শেষ করে দিই। রচনার মধ্যে ইম্পর্টেন্ট হতে পারে কি, শুধু রচনা না, শুধু রচনা না, যে কোনো প্রেক্ষাপটে তুমি সামাজিক সমস্যা, হ্যাঁ, যে কোনো সামাজিক সমস্যা, সামাজিক সমস্যা, হ্যাঁ, তারপর ধরো নারী, তারপর ধরো নারী, তারপর হচ্ছে শিল্প, তারপর হচ্ছে শিল্প, হ্যাঁ, শিল্পের ভিতরে ধরো তোমার পর্যটন শিল্প, পোশাক শিল্প, তারপর নারী শিক্ষা, নারী সমস্যা, বাল্যবিবাহ, এগুলা, সামাজিক সমস্যার ভিতরে মাদক, এই টাইপ জিনিসপাতিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। খুব বেশি মানে খুব বেশি। এখন তোমরা বুঝবা কেমনে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। এটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটু বলি, এটা বোঝার জন্য আমি তোমাদের সাথে একটা স্লাইড আমি শেয়ার করে দিচ্ছি, তোমাদের বেশি টাইম লাগবে না তাহলে, জাস্ট একটা স্লাইড। হ্যাঁ, এই যে এখানে অ্যানালাইসিস করা আছে যে কোন বোর্ডে কোনটা আসছিল না আসছিল, এটা অ্যানালাইসিস করা আছে। আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাই দিই, তোমরা এখন একা পড়ো। এই অ্যানালাইসিসটা আসলে বহুত ইম্পর্টেন্ট হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। এই যে হ্যাঁ, কোনগুলা দেখো অনেকবার আসছে, যেগুলো সেগুলো তুলে দেওয়া আছে। এই টাইপ প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করো, যে এ গুড টিচার, প্যাট্রিয়টিজম, তারপর দিনলিপির ভিতরে যেগুলো আসছে। দেখো দিনলিপির ভিতরে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ, যে কোনো একটা দিবস, যে কোনো দিবস, আমি বলতেছি না এইগুলা, তুমি ধারণা করতে পারবা টাইপগুলা। যে কোনো দিবস সংক্রান্ত একটা আসবেই। দেখো এই জায়গায় দেখো যে মহান বিজয় দিবস, আবার এই জায়গায় দেখো নববর্ষ, পয়লা বৈশাখ, মানে দিবস রিলেটেড একটা আসতে পারে, দিবস রিলেটেড একটা আসতে পারে। অভিজ্ঞতায় যে কোনো একটা জায়গা ঘোরার, যে কোনো একটা ঐতিহাসিক জায়গা ঘোরার, জাদুঘর হইতে পারে, তোমার সেন্ট মার্টিন হইতে পারে, কক্সবাজার, এই জিনিসগুলা। ভাষণ লেখার ক্ষেত্রে একটু খেয়াল করো, এখন ভাষণ লেখার ক্ষেত্রে যেটা আসতে পারে যে সামাজিক সমস্যা, যে কোনো একটা দিবসে ভাষণ দিতেছো, এই টাইপ জিনিসগুলা বেশি আসবে। যেমন এখানে দেখো মাদকাসক্তি, যেমন এখানে দেখো আন্তর্জাতিক মাতৃভাষা কতবার করে আসছে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা একটু অ্যানালাইসিস করবা, জাস্ট এই জিনিসগুলো অ্যানালাইসিস করবা, যে বেশি যেগুলো আসছে না ওই টাইপ জিনিসপত্র কিন্তু বারবার আসে। যেমন এখানে যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কথা বলা আছে না, সড়ক দুর্ঘটনা এবার এসে যেতে পারে, বন্যা পরিস্থিতি নিয়ে এবার এসে যেতে পারে। তো এই টাইপ জিনিসগুলো একটু দেখবা, যেগুলো রিসেন্ট হইতেছে তোমাদের আশেপাশে, সেগুলোর উপরে একটু ভালো মতো খেয়াল রাখবা। সেম বৈদ্যুতিক চিঠি, তারপরে খুদে বার্তা, ব্যক্তিগত চিঠি, এই পুরো ব্যাপারটা যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলোই এখানে আলাদাভাবে করে দেওয়া আছে। তো আমি আর তোমাদের সময় ব্যয় করলাম না, তোমরা ভালো থাকো। দিনলিপি 1 পেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আমি এটা সব লেখার নিয়মগুলা আমি তোমাদের এখানে করছি। এবং এবার আসো একটু, অল্প একটু আসো, দাঁড়াও। সেটা হচ্ছে যে ব্যাকরণ অংশটা আসলে লিখবা কীভাবে, এটা একটু লাস্টলি আমি আমার প্রসেসটা বলে যাই, যে ব্যাকরণ অংশটা লিখবা কীভাবে। ধরো তোমাদের এখানে আসছে হচ্ছে একটা শব্দ দিছে নদী, হ্যাঁ, নদী,
এটা লিখবা কিভাবে, তুমি মূল শব্দটা লিখবা, ক দিয়ে লিখতে পারো, এক দিয়ে লিখতে পারো, কারণ 5টা লিখতে হবে। তো ধরো ক দিয়ে তুমি লিখলা নদী, নদী সমান সমান তুমি লেখো নদী, এইভাবে। ঠিক আছে, এইভাবে লেখো। বানানের ক্ষেত্রে ধরো তোমার একটা বানান দিছে যে রচনা বলি, ধরো সিম্পলি এইভাবে একটা বোঝানোর জন্য রচনা বলি, এটা তো ভুল, তাহলে এটাকে সঠিক করার টাইমে ভুলটা লেখার পরে তুমি লিখবা হচ্ছে রচনা বলি, রচনা বলি, এটা এভাবে লিখবা। হ্যাঁ, আর ব্যাকরণ শব্দশ্রেণী লেখার টাইমে তোমাদেরকে এই যে প্রসেসটা তো এখানে বলেই দিছি, আর সমাস লেখার টাইমে অবশ্যই তোমরা এইভাবে লিখবা। ধরো তোমাদের এখানে আসছে হচ্ছে কি, ধরো তুষার শুভ্র, এটা দিছে তোমাদেরকে। হ্যাঁ, তুষার শুভ্র, আচ্ছা তোমাদেরকে এটা দিছে। এখন তোমাদেরকে কিন্তু বলেই দেয় যে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, তাহলে এটার ব্যাস বাক্য তুমি কি লিখবা, তুষারের ন্যায় শুভ্র, তাই না? এটা কি লিখবা যে তুষারের ন্যায়, তারপর কি, তারপর লিখলে হচ্ছে শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। এটা কোন সমাসের মধ্যে গেছে? এটা একটা কর্মধারয় সমাস। এখন কেউ যদি লেখো যে কর্মধারয় সমাস, তাও কিন্তু যে কেটে দিবে ব্যাপারটা এরকম না, কিন্তু এক্স্যাক্ট নাম যার জানা আছে সেই নামটা লেখা হচ্ছে সেফ। তাহলে এখানে কি লিখতে পারো যে তুমি উপমান কর্মধারয় সমাস। এইটা অনেকে আবার বক্স করে লেখে, বক্স করে লেখাটাই শ্রেয়, বক্স করে লেখাটাই কি, বক্স করে লেখাটাই শ্রেয়। যে এখানে তুমি একটা বক্স করলা, এই বক্সের ভিতরে ডাব্বা, এখানে আরেকটা ডাব্বা দিলা, এখানে কি আরেকটা ডাব্বা দিলা, তার মানে ধরো এইখানে একটু জায়গা রাখতে হয়, তাই না, এখানে ব্যাস বাক্য লেখার। তো তুমি ধরো চিন্তা করো, এই জায়গায় তুমি কি লিখলা, তোমার প্রদত্ত শব্দ লিখলা, হেডলাইন দিলা প্রদত্ত শব্দ তো না, তুমি লেখো প্রদত্ত সমস্ত পদ, তাহলে আরো সুন্দর হবে, প্রদত্ত সমস্ত পদ। এখন সমস্ত পদে দিছে কি, ধরো সমস্ত পদে দিছে মা হাইফেন বাবা, তখন তুমি এখানে লিখলা যে এটা হচ্ছে ব্যাস বাক্য। তখন ব্যাস বাক্য লেখার টাইমে তুমি লিখলা যে মা ও বাবা, আর এখানে তুমি লিখলা কি যে এটা একটা দ্বন্দ্ব সমাস, এটা কি, এটা একটা দ্বন্দ্ব সমাস। এইভাবে তুমি কয়টা, এই যে ক, তারপর ধরো খ, গ, এইভাবে করে তুমি 5টা লিখে দিয়ে আসলা, বাস শেষ, এনাফ। তুমি কি প্রথমবার পরীক্ষা দিতেছো এই ধরনের কোয়েশ্চেনের উপরে? না, তুমি যেভাবে কলেজে পরীক্ষা দিছো ওইভাবে দাও না। সমস্যা কোন জায়গায়? কে তোমার নাম্বার কাটবে, কে ভয় দেখায় তোমাদেরকে, বুঝি না। পরীক্ষা দাও, তাইলেই হয়। এরপরে কি, এরপরে কি বাক্যতত্ত্ব। তো বাক্যতত্ত্ব তুমি তো জানোই যে কিভাবে আসবে, তুমি যে বাক্যগুলো আসবে সেই বাক্যগুলো লিখবা। ধরো প্রথম বাক্যটা নিছো, দ্বিতীয় বাক্যটা নিছো, তারপরে 5 নাম্বার বাক্যটা নিছো, তাহলে লেখো 5 নাম্বার বাক্যটা, যে ওখানে নিছো নাম্বার বাক্যটা লেখো, তারপর ওখানে রূপান্তরটা করে দাও, সমস্যা নাই। বাক্য রূপান্তরের ক্ষেত্রে জাস্ট অ্যান্সার লিখলেও হবে, সবগুলা ক্ষেত্রেই জাস্ট অ্যান্সার লিখলে হয়, কিন্তু সমাসের ক্ষেত্রে হবে না, কারণ তো বুঝবে না তুমি কোন সমাসটা নিছো, ঠিক আছে? কিংবা বানানের ক্ষেত্রে তো হবে না, উচ্চারণের ক্ষেত্রে হবে না, তাই ওইগুলাতে সবাই তোমার মূল শব্দটা নিয়ে লেখাটা শেখায়, তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার কি, ভাষার অপপ্রয়োগ শুদ্ধি, জাস্ট অ্যান্সারটা লিখলেই হবে। তুমি যদি চাও যে তুমি ভুল, এটাও তুমি যদি চাও ছক করে লিখতে, কোনো সমস্যা নেই, এটাও যদি তুমি চাও ছক করে লিখতে, কোনো সমস্যা নেই ভাই। এ পরীক্ষা তুমি প্রথমবার দিতেছো না, এইচএসসি নামটা প্রথমবার তুমি অ্যাটেন্ড করতেছো, কিন্তু তুমি তো কলেজে পরীক্ষা দিয়ে আসছো, সো ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? তো আমি এগুলো আপলোড দিয়ে দিতেছি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানেই তোমরা পেয়ে যাবা। ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা একটু পরে ইউটিউবে চলে যাবে, যারা পরে জয়েন করছো তারা 2x-এ দেখে ফেলো। তো এই তো, হ্যাঁ, রচনা মিনিমাম 20 পেজ লিখে আসো, 15-এর বেশি হলেই হবে। রচনা মিনিমাম 20 পেজ লিখে আসো, পয়েন্ট করার চেষ্টা করো, একটু বেশি বেশি পয়েন্ট করার চেষ্টা করো, আর খুব সুন্দর করে পয়েন্টগুলো একটু যদি মার্ক করে দিতে চাও, মার্ক করে দিতে পারো, নীল কালির ব্যবহার করো, কোনো সমস্যা নেই, কিন্তু পুরা লেখাটা লিখে আসবা, কোনো কিছু যাতে বাদ না থাকে, এই ব্যাপারে খেয়াল রাখবা, ঠিক আছে? তোমাদের জন্য অনেক ভালোবাসা, তোমাদের জন্য অনেক দোয়া, তোমরা জীবনের সফলতার শীর্ষে পৌঁছাও, এই কথাগুলোই বললাম, আর বেশিক্ষণ না নেই, এবং সৎ হওয়ার চেষ্টা করো। হয়তোবা এসএসসি লাইফে তোমাদের সাথে আমার আর দেখা হবে না, বাকি টিচাররা তোমাদেরকে পড়াবেন, এবং একটু নিজে পড়ো, হ্যাঁ, এত অনলাইন বেসড হওয়াটা ঠিক না। তোমরা, আমি নর্মালি দেখো ক্লাস দেখো, ঠিক আছে, বাট একটু নিজে পড়ো। আমি কিন্তু কখনো বলি না আমার ক্লাস শেয়ার করো, হ্যান করো, ত্যান করো। এখন দেখো আমার ক্লাস করতেছে 600 জন, আমার ক্লাস কিন্তু 8-9 হাজার মানুষও করছে। এগুলোতে না আমার কোনো আফসোস নেই, কারণ ক্লাসটা চলে যাবে ইউটিউবে, মানুষ দেখবে। তো তোমরা একটু নিজে পড়ো,
হ্যাঁ, একটু নিজে পড়ো, তোমার যেই কলেজের টিচার যেটা শিখাইছে তারটা দেখো না। আমরা তো এত বড় পীর হয়ে যাই নাই যে আমরা যা বলবো তাই ঠিক। হ্যাঁ, হইছি আমরা? তোমার আশেপাশেও তো অনেক টিচার আছে, তোমার নিজের টিচার আছে, তাদেরকে টিচার বলে গণ্য করবা না তোমরা? তারাও তো অনেক পরিশ্রমী। তো যেই নিয়মেই শিখো, যার নিয়মেই শিখো, পরীক্ষাটা দাও, কোনো চিন্তা নাই, ঠিক আছে? এবং এসএসসি পরবর্তী সময়ে তোমাদের যেটা লক্ষ্য, আমি দোয়া করব তোমরা যাতে সেই লক্ষ্যে পৌঁছাইতে পারো এবং সফল হয়ে তোমরা দেশ এবং জাতিকে একটা বিশাল একটা অর্জন এনে দিবা। আর দেরি না করি, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।